Present, sir. 10, Yes, sir. Roll 10. 9 absent. 11, 12, Yes, sir. 12. 13, Present, sir. 14, 14, 15, Yes, sir. 17, 18, Yes, sir. 19, 20, Yes, sir. Roll 20. 21, 22, Yes, sir. 22. 3, 4, Yes, sir. 24 present. 5, Yes, sir. 25. 6, 7, Yes, sir. 28, 9, 30, 31, Yes, sir. 31. 32, 9, 33, 34, Yes, sir. 5, Yes, sir. 6, Yes, sir. 36. 37, Yes, sir. 38, Present, sir. 38. 39, Yes, sir. 40, Yes, sir. Sir, 40. 41, Yes, 42, sir. 41 আছে, Yes, sir. 41. 43, Sir, 42, sir. 42 আছে, 43 to 90 আছে, 44, Yes, sir. 42. 44. 45, Yes, sir. 45. 46, Yes, sir. 46. 7, Present, sir. 47. 48, 49, Yes, sir. 49. 50, Yes, sir. 50. 13 batch roll 20, 13 batch roll 29, আমি absent গুলো আরেকবার বলছি, roll number 9, 11, 16, 17, 19, Sir. Sir, roll 16 present. 16 present, 17, 19, 21, Sir, roll 11 present. Sir, Message বলেছে। হ্যালো স্যার শোনা যাচ্ছে 11 প্রেজেন্ট 11 present, okay, 21, 23, 29, 30, 33, 48, 13 batch 20, 29. তোমাদের নেক্সট ক্লাস কয়টায়? স্যার 10টার দিকে 10টা থেকে, ওকে ফাইন, অসুবিধা নাই। আমরা একটু ইয়ে ক্লাস হবে আজকে, লাইট ইন্টেন্স, অসুবিধা নাই। আমাদের তো ঈদের আগে লাস্ট ক্লাস, রাইট আজকে? জি স্যার স্যার আমাদের স্যার অ্যাসাইনমেন্ট 3 যেটা সুপার কন্ডাক্টিভিটি ওটা কি স্যার? ওগুলো নিয়ে পরে আলাপ হবে, আচ্ছা স্যার ওগুলো নিয়ে পরে আলাপ হবে। আমি একটু ফার্স্ট যাব আজকে, শুধু কালার নিয়ে পড়াবো মেনলি আজকে, যদিও but have to go fast. Color is very complicated. I tried a lot as much I could convince. Okay, so শোনা যাচ্ছে ক্লিয়ারলি? শোনা যাচ্ছে? জি, স্যার। ওকে, দেখো আমরা অ্যান্টি রিফ্লেকশন কোটিং এর কথা বলছি, একটা স্পেশাল কোটিং যেটা রিফ্লেকশনে গতদিন দেখাতে পারিনি, সেটা হচ্ছে যে অ্যান্টি রিফ্লেকশন কোটিংটা দেওয়া হয় একটা ম্যাটেরিয়ালের উপর রিফ্লেকশন কমানোর জন্য। ঠিক আছে, স্লাইডে লেখা আছে, আমি জাস্ট ছবি দিয়ে ডিটেইল বুঝিয়ে দিব। সেটা হচ্ছে রিফ্লেক্টিভিটিকে কতটুকু মিনিমাইজ করা যায়। মানে একটা গ্লাসের উপর রিফ্লেকশন আমরা দেখলাম 4%, 5%, 2% বিভিন্ন রকম হতে পারে। আমরা রিফ্লেকশন কমাতে চাই, আমরা দেখবা যে ক্যামেরার স্ক্রিনের উপর দেখবা কালার করা থাকে, বাইনোকুলার স্ক্রিনের উপর কালার করা থাকে, সানগ্লাস স্ক্রিনের উপর কালার করা থাকে, চশমা গাড়ির গ্লাসের উপর প্রিন্ট করা থাকে, সব কিছু করা হয় তোমার অ্যান্টি রিফ্লেকশন কোটিং দিয়ে রিফ্লেকশন কমানোর জন্য। ঠিক আছে, তো রিফ্লেক্টিভিটি যতটুকু কমানো যায়। আমরা যদি দেখি যে এই কোটিং যেটা করা হয় সেটা হচ্ছে কোটিং যে থিকনেসটা, এটাকে বেসিক্যালি করা হয় কি লাইটের ওয়েভলেন্থের 1/4 করা হয়। লাইটের ওয়েভলেন্থের 1/4, খুব মনোযোগ দিয়ে শোনো, আমি একটু ফাস্ট যাচ্ছি যেহেতু। লাইটের ওয়েভলেন্থ 1/4 কেন করা হয়? বাইরের একটা লাইট এসে অ্যান্টি রিফ্লেকশন কোটিং এর উপর পড়বে, তারপর কোটিং এর ভেতর দিয়ে গিয়ে গ্লাসের উপর পড়বে, তখন সে অ্যান্টি রিফ্লেকশন কোটিং এবং গ্লাসের ইন্টারফেসে যখন পড়বে, সেখান থেকে সে রিফ্লেক্ট করে আবার কোটিং এর ভেতর দিয়ে বের হয়ে আসবে। সো কোটিং এর ভিতর দিয়ে সে দুইবার ডিস্টেন্স ক্রস করে, একবার ভেতরে যাওয়ার সময়, একবার বাইরে যাওয়ার সময়। এখন কোটিং এর থিকনেস যদি λ/4 হয়, তাহলে আসা যাওয়ার সময় তার অতিক্রান্ত পথ হয় λ/2।
তার মানে কোটিং এর থিকনেস যদি নাম্বার অফ টাইমস ইন্টিজার টাইমস ওয়েভলেন্থ প্লাস ল্যামডা বাই 2 হয়, যেমন ফর এক্সাম্পল ল্যামডা বাই ওয়েভলেন্থ যদি হয় 10 ন্যানোমিটার, তুমি 10 এর পূর্ণগণিতক যতবার ইচ্ছা নাও, 70 80 90 100 ন্যানোমিটার নাও, এরপরে শুধুমাত্র 10 এর ল্যামডা বাই 4 মানে 2.5 অ্যাড করে দাও। বোঝা গেছে? তো থিকনেস হবে ইন্টিজার টাইমস অফ ওয়েভলেন্থ প্লাস ল্যামডা বাই 4, তাহলে যে ল্যামডাটা ভেতর থেকে ক্রস করে আসবে তার মধ্যে তোমার ল্যামডা বাই 2 ডিস্টেন্স হবে। তার মানে এই থিকনেসটা হবে n ল্যামডা প্লাস ল্যামডা বাই 4 থিকনেস। তখন ইনসিডেন্ট লাইট এটার ভেতর দিয়ে এসে তোমার ইন্টারফেসে পড়ে, ইন্টারফেসে পড়ার পরে সে যখন রিফ্লেক্ট করে তখন এখানে একটা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়। ঠিক আছে? এই লাইটগুলোর মধ্যে ল্যামডা বাই 2 বার ডিফারেন্স ক্রিয়েট হয়, ফলে অনেকগুলো রিফ্লেক্টেড লাইট তোমার ডিস্ট্রাকশনের ফলে কমে যায়। ফলে একে তো গ্লাস থেকে রিফ্লেকশন কমে যায়, গ্লাস থেকে রিফ্লেকশন কমার কারণে কি সুবিধা হয়, গ্লাস থেকে রিফ্লেকশন কমার কারণে কিছুটা হলেও ভেতর দিয়ে পাস করা লাইট বেড়ে যায়। বোঝা যাচ্ছে? সো অ্যান্টি রিফ্লেকশন কোটিং একটা স্পেশাল টেকনিক যার মাধ্যমে নন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের মাধ্যমে তোমার বেশ কিছু রিফ্লেকশন কমানো হয়। এতে একে তো রিফ্লেকশন কমে, দ্বিতীয়ত ইনসিডেন্ট লাইট যেটা ট্রান্সমিট করে তার ইফেক্টিভিটি একটু বেড়ে যায়। এ কারণে যেটা হয়, রিফ্লেকশন কমার কারণে বা লাইটের ইয়ের কারণে গ্লাসের কিছু কসমেটিক ইস্যু সেটা ইমপ্রুভ করে। এছাড়া কসমেটিক ইস্যুর বাইরে যেটা হয়, যেমন আমরা যে গ্লাসের কথা চিন্তা করি, এই ধরনের তুমি ভেতর থেকে যখন দেখবা এই রিফ্লেকশন কমে যাওয়ার কারণে এবং যেহেতু ট্রান্সমিশন কিছুটা বেড়ে যাচ্ছে, তুমি গ্লাসে কিছুটা ক্লিয়ার দেখতে পাবা। আমরা যদি গাড়ির গ্লাসের কথা চিন্তা করি, রাতে গাড়ি চালানোর সময় এখানে এই অ্যান্টি রিফ্লেকশন কোটিং থাকার কারণে আমার গাড়ি দেখতে অনেক সুবিধা হয়। এখানে প্রচুর রিফ্লেকশনের কারণে আমার ভেতর থেকে গাড়ি চালানোর সময় দেখতেও কিন্তু সমস্যা হয়। বোঝা যাচ্ছে অ্যান্টি রিফ্লেকশন কোটিং এর কনসেপ্টটা পুরোপুরি? Yes, sir. ওকে, ফাইন। ভেতরে কোনো ইনফরমেশন থাকলে তোমরা ডিটেল পাবা। অ্যাপিয়ারেন্স বাড়ানো হয়, যেমন বলা হয় যে তুমি যখন অ্যান্টি রিফ্লেকশন কোটিং দেওয়ার চশমা ইউজ করবে তখন বাইরে থেকে তোমার চোখ ক্লিয়ারলি দেখা যাবে। তো ইটস এ ডেকোরেটিভ পারপাস, মানে মানুষ দেখতে পছন্দ করে যেভাবে সেভাবে। ওকে, ফাইন। আমরা চলে যাচ্ছি আজকে কালারে। কালার তোমরা জানো অনেক কমপ্লিকেটেড, আমি যতটুকু সম্ভব চেষ্টা করবো তোমাদেরকে সহজে বোঝানোর জন্য। কালারের অনেকগুলো কনসেপ্ট আছে, এর মধ্যে কতগুলো শর্টলি আমি বলি। এর মধ্যে যেমন ধরো কতগুলো আছে মলিকুলার অরবিটাল থিওরি, সেগুলো আমরা আলোচনা করব না, যদি আমি চার্জ ট্রান্সফারটা একটু এনেছি। অর্গানিক ম্যাটেরিয়াল, কন্ডাক্টর আনবো, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ডোপড সেমিকন্ডাক্টর, এগুলো হচ্ছে ব্যান্ড থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায়। ডিসপারশন, স্ক্যাটারিং, ইন্টারফারেন্স, ডিফ্লেকশনের কারণে বিভিন্ন কালার আসে, সেগুলো আমি আর এক্সপ্লেন করবো না এবারে কোর্সে, অ্যাটলিস্ট, কারণ এগুলো ফিজিক্যাল অপটিক্সে তোমরা পড়ে থাকো। আমি জানি না এভাবে পড়াই কিনা তোমাদেরকে। বিভিন্ন জেমস্টোন কিংবা বিভিন্ন ধরনের যে ইয়েগুলো আছে এগুলো কেন কালার দেয়, এই কালার গুলো এক্সপ্লেন করা হয় তোমার এখান থেকে। ঠিক আছে? তারপরে যখন ফায়ারের মধ্যে, আগুনের মধ্যে নিয়ে গেলে বিভিন্ন ম্যাটেরিয়াল কেন কালার দেয়, ফায়ার, হ্যাঁ, এগুলো সব আসে তোমার ফিজিক্যাল অপটিক্স থেকে। আমরা তোমাকে কালার বলবো আজকে শুধু কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ডোপড সেমিকন্ডাক্টরের জন্য, ফর হুইচ ব্যান্ড থিওরি এক্সপ্লেন করতে পারে। আমরা এছাড়াও ট্রানজিশন মেটাল থাকলে কি হয় সেটা বলবো, যেগুলো ক্রিস্টাল ফিল্ড থিওরি এক্সপ্লেন করতে পারে। হ্যাঁ, আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরি বলি, আর একটা হচ্ছে ফিল্ড কি থিওরি যেন বলে, দেখবো। তো ওই জিনিসগুলো আমরা একটু দেখবো যতটুকু সম্ভব। আচ্ছা, আমি আমার নিজের স্টিল এখনো অনেক জায়গায় কনফিউশন আছে, যেগুলো আমি তোমাদেরকে অ্যাভয়েড করে পড়ায় যাবো শিওরলি, কিন্তু আমার নিজের কাছে এখনো কিছু কিছু জায়গায় কনফিউশন আছে যেগুলো আমি স্টিল সলভ করতে পারিনি এখন পর্যন্ত। আমি ফিজিক্সের অনেকের সাথে কথা বলেছি, স্টিল দেয়ার কনফিউশন, বাট যতটুকু আমি বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে খুব শর্টলি, এটা যদি কন্ডাকশন ব্যান্ড, এটা যদি ভ্যালেন্স ব্যান্ড হয়, ঠিক আছে, তাহলে এই গ্যাপের চেয়ে বেশি এনার্জি দিলে কি হয় বলতো? যদি বেশি এনার্জি দাও তাহলে ইলেকট্রনটা অ্যাবজর্ব হয়ে যায়, রাইট? ঠিক আছে? যদি এর চেয়ে কম এনার্জি দাও সেটা পাস করে যায়, সেটা আমরা ট্রান্সমিশন বলি এখন পর্যন্ত আমাদের কনসেপ্ট। তার মানে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ড, আমি যদি এটাকে ভিজিবল লেন্স বলি 400, ভিজিবল লেন্স 400 থেকে 700, রাইট? ঠিক আছে? তাহলে আমি যদি ব্যান্ড গ্যাপের এজটা যদি এই জায়গায় হয়, তাহলে এই পাশটা অ্যাবজর্ব হয়ে যাবে, তাই না? এই পাশটা পাস করে যাবে, তাহলে এই পাশের জন্য আমরা কালার পাবো। কালার পাবো অলওয়েজ অবশিষ্ট অংশের জন্য, রিমেইনিং পার্টের জন্য, যেটা অ্যাবজর্ব হয়ে যাবে তার ছাড়া বাকিটা। যদি আমার ব্যান্ড গ্যাপটা এই জায়গায় হয় তাহলে 400 থেকে 700 পুরোটাই ট্রান্সমিট করে যাবে, রাইট? ঠিক আছে? আচ্ছা, তাহলে বলো আমার জিঙ্ক অক্সাইড বা কপার অক্সাইড ম্যাটেরিয়াল যেগুলো ইউভি জোনে ব্যান্ড গ্যাপ, হোয়াইট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল, হোয়াইট ব্যান্ড গ্যাপ মানে কি? একদম লেফটে তার ব্যান্ড, তাই না? এর জি স্যার। তাহলে তারা ভিজিবল লাইটে কি ফুল ট্রান্সমিটেন্স দেখানো উচিত, রাইট? জি স্যার। ওকে, গুড। তার মানে আমাদের মেইন কনসেপ্টটা ক্লিয়ার, যে আমার যদি ব্যান্ডটার গ্যাপ যদি এই জায়গায় হয় পুরোটা অ্যাবজর্ব হয়ে যাবে, রাইট? জি স্যার। আমি তার মানে ধরে নিচ্ছি লাইটটা আসতেছে শুধু অ্যাবজর্পশন এবং
ট্রান্সমিশন থেকে। তার মানে আমি এখন ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল নিয়ে কথা বলতেছি। তো ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপটা যদি হয় এখানে হোয়াইট ব্যান্ড গ্যাপ, তাহলে পুরো লাইটটা ট্রান্সমিট করে যাবে। হোয়াইট লাইট ট্রান্সমিট করা মানে হোয়াইট হয়ে যাওয়া। আর যদি ব্যান্ড গ্যাপটা এখানে হয় তাহলে পুরোটা অ্যাবজর্ব হয়ে যাবে, যেহেতু লেফট সাইডে হাই এনার্জি। আর মিডলে হলে অর্ধেক অ্যাবজর্ব হবে, অর্ধেক হবে না। এই তো। আচ্ছা, এটা গেল একটা বিষয়। দ্বিতীয় একটা বিষয় হলো যেখানে আমার আচ্ছা, এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে অ্যাবজর্পশন ট্রান্সমিশন ছাড়াও আরো কিছু ঘটনা করতে পারে। যেমন যদি বলি ব্যান্ড গ্যাপটা এখানে, ধরলাম হোয়াইট লাইটটা এখানে, এইটুকু অ্যাবজর্ব হইলো, এইটুকু যে ট্রান্সমিট দিবে নট নেসেসারিলি, এমনও তো হতে পারে যে এটা অন্য কোনো ভাবে অ্যাবজর্ব হয়ে গেছে, অথবা রিফ্লেক্ট করছে, অথবা স্ক্যাটারিং করছে। সেক্ষেত্রে ম্যাটেরিয়ালটা ট্রান্সপারেন্ট হবে না, জাস্ট লাইক মেটাল, রাইট? তার মানে অ্যাবজর্পশনের অবশিষ্ট অংশ অবভিয়াসলি কালার, বাট অ্যাবজর্পশনের অবভিয়াসলি রিমেইনিং অংশ যদি পাস করে যায় সেটা হবে ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল, লাইক এ ব্লু গ্লাস, গ্রিন গ্লাস। কিন্তু যদি ম্যাটেরিয়ালটা ওপেক হয়, যদি সে অ্যাবজর্পশনের ছাড়া, ব্যান্ড গ্যাপের অ্যাবজর্পশন ছাড়া বাকিটুকুকেও সামহাউ অ্যাবজর্ব করে, স্ক্যাটার করে বা রিফ্লেক্ট করে, তখন সেই ম্যাটেরিয়ালটা হবে সেটা কালারের, যেমন হতে পারে সে একটা ব্লু মেটাল, হতে পারে একটা গ্রিন মেটাল। ক্লিয়ার? জি স্যার, কনসেপ্টে কিছু ধরতে পেরেছি। একটা অংশ যদি অ্যাবজর্ব হয়ে যায়, বাকি অংশটা সে ট্রান্সমিট করতে পারে, বাকি অংশটা সে রিফ্লেক্ট করতে পারে। তো অবশিষ্ট অংশই কালার দিবে, বাট ইট ডাজ নট মিন ইট হ্যাজ টু বি ট্রান্সপারেন্ট অথবা আচ্ছা ওপেক। ট্রান্সপারেন্ট হবে যদি পাস করে যায়। আচ্ছা, এটা গেল একটা কনসেপ্ট। আরেকটা জায়গায় যেখানে আমার কনফিউশন আছে, তোমরা নিজেরা পড়তে গেলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে, বাট স্টিল আমার কনফিউশন আছে। সেটা হলো যে আমরা ইউভিভিতে দেখবা এই ধরনের একটা গ্রাফ পাই, রাইট? তার মানে আমি যখন ওয়েভলেন্থ চেঞ্জ করি, লেফটের পুরো অংশটাই অ্যাবজর্ব হয়। কারণ কি? ওর এইটুকু এনার্জির আগে তোমার 10 ক্লাসটা কার? আইপি। আচ্ছা আচ্ছা, আমি হয়তো এক্স্যাক্টলি 10টা পর্যন্ত চলে যাব। হ্যাঁ, যাই হোক, এই জায়গার যে লাইটটা আছে, এই জায়গার এনার্জিটা হচ্ছে ভ্যালেন্স থেকে কন্ডাকশনে যেতে। ফলে লেফটের যত এনার্জি দিবা তারা সবাই তো একে উপরে তুলতে ক্যাপাবল, রাইট? জি স্যার। আচ্ছা, গুড, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে, মনে করো একটা রিঅ্যাকশন হয়, একটা স্পেসিফিক এনার্জিতে একটা রিঅ্যাকশন হয়। হ্যাঁ, যেমন তোমরা জানো, তোমরা এগুলো বুঝবে কিনা আমি জানি না, কেউ হয়তো আইডিয়া আছে, যেমন মিথিলিন ব্লু, হ্যাঁ, সে 600 সামথিং একটা পিক দেয়, তার একটা অ্যাবজর্পশন থাকে। ঠিক আছে, তাকে যদি তুমি হোল লাইট দাও, সে খালি 600 একটা পিক দেয়। ক্লিয়ার? জি স্যার। যেটা গতদিন ছবিতে দেখতেছিলা। হ্যাঁ, এখানে কিছু কোশ্চেন আছে, আমি জানি যেটা অ্যান্সারটা অনেকটা ওরকমই, তারপর আমি এখনো ক্লিয়ার না। সেটা হচ্ছে মিথিলিন ব্লুর ক্ষেত্রে কিন্তু এরকম কোনো অংশ পাই না, আমরা শুধু ওই জায়গাতেই পিক পাই। সো দেয়ার ইজ এ ডিফারেন্স, রাইট? জি স্যার। সো ব্যান্ড গ্যাপের সাথে রিঅ্যাকশনের একটা ডিফারেন্স আছে। এই জায়গাটা আমি খুব ক্লিয়ার না, বাট স্টিল আমি বলছি অ্যাজ ফার আই নো, সেটা হচ্ছে ব্যান্ড গ্যাপের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমার মিনিমাম একটা এনার্জি দিয়ে আমি উপরে তুলতে পারি, তার চেয়ে যত বেশি এনার্জি দিবা ইলেকট্রনটা উপরে যাবেই যাবে, রাইট? জি স্যার। কিন্তু যখন একটা স্পেসিফিক ওয়েভলেন্থে একটা রিঅ্যাকশন হয়, তোমাকে হায়ার এনার্জি দিলেও অ্যাবজর্পশনটা আসলে ঠিক ওই জায়গাটাতেই হয়। ঠিক আছে, হায়ার এনার্জি আছে, আমি এই জায়গার ফেনোমেনাটা এখনো ক্লিয়ার না যে হায়ার এনার্জি, হ্যাঁ এটা ঠিক যে হায়ার এনার্জি আছে মানে আমি লোয়ার এনার্জি অবশ্যই সেখান থেকে বের করতে পারবো, রাইট? হ্যাঁ, হায়ার এনার্জি এরকম ব্যাপারটা স্যার এরকমই, কিন্তু স্যার যে স্পেসিফিক রিঅ্যাকশন সেগুলো তো স্যার বন্ড ট্রানজিশনের ব্যাপারে বন্ড ট্রানজিশনে হবে, সে কারণে অ্যাবজর্পশনটা ওখানেই হবে। আমি বোঝাইতে পারছি কিনা সুমিত? তুমি বোঝো খেয়ালটা, যদি তার 625-এ একটা রিঅ্যাকশন থাকে, ঠিক আছে, 625-এ তুমি যদি 400 থেকে 700 লাইট দাও, এখানে একটা পিক পাও, এখানে তো কোনো কোশ্চেন নাই, কোশ্চেন আছে না? এটা তো ঠিকই আছে 100%। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তুমি যদি 400-এর একটা 400 সিঙ্গেলের লাইট দাও, তাও কিন্তু 600-তে পিক পাওয়া যায়। আমি বোঝাতে পারছি? ওকে। সো দেয়ার ইজ সাম কনফিউশন, এটা তুমি এখন পাবা না। আমি এক্সপেরিমেন্টাল রিঅ্যাকশন করি তো, আমরা জানি, আমরা দেখেছি, মানে আমি আসলে পিক পাই বলবো না, আমি যখন ইউভিভি তে টেস্ট করি, আমি 400 থেকে যখন 700 লাইট দেই, আমি এখানে একটা ছোট্ট পিক দেই, হুইচ ইজ 100% কনভিন্সিং যে ওর এই জায়গায় অ্যাবজর্পশন হয়। ইটস নট লাইক ব্যান্ড গ্যাপ, ঠিক আছে? কিন্তু আমি দেখেছি যে আমি যখন 400-র একটা লাইট দিয়ে এই ম্যাটেরিয়ালটাকে অন্ধকারে রেখে দেই, এই ম্যাটেরিয়ালটা ডিগ্রেড করে যায়, which indicates যে আমার 400 লাইটটা অ্যাবজর্ব হয়েছে। আমি এই জায়গাটায় এখনো ক্লিয়ার না মেকানিজমটা, আমি দেখতে চেষ্টা করছি যে কিভাবে এই 400 লাইটটাকে 625-এ কনভার্ট করে। অবভিয়াসলি হায়ার এনার্জি থেকে সে নিয়ে অ্যাবজর্ব করতে পারে, সে লোয়ার এনার্জিকে পারবে না, কিন্তু হায়ার এনার্জিকে সে অ্যাবজর্ব করার একটা ফেনোমেনা তার থাকতে পারে। ঠিক আছে, বুঝতে পারছো? কিন্তু ফুল লেন্থ ছাড়াও, অনলি উইথ এ লাইট হুইচ ইজ ইলুমিনেটিং এট 400 ওয়েভলেন্থ ন্যানোমিটার, ইট ক্যান ডিগ্রেড এট 625।
এখানে আমার একটু কনফিউশন আছে। সো এটা আমি তোমাদেরকে এখন কনফিউজ করব না, বাট আমি তোমাদেরকে এটুকুই বলবো যে তুমি যদি ফুল লেন্থ ওয়েভলেন্থ দাও তাহলে দেখতে পাবা ভিজিবলের ক্ষেত্রে এভাবে চলে যায়, আর ওই ছোট্ট রিয়াকশনটা এখানে একটা পিক দেয়। ক্লিয়ার এটুকু? ঠিক আছে, আমি যতটুকু পারছি ক্লিয়ার করছি তোমাদের। আর আরেকটা বিষয় বলি, পিএল স্পেকট্রোস্কোপি, পিএল, ঠিক আছে, পিএল কিন্তু ফটোলুমিনোসেন্স, এটা কিন্তু অ্যাবজর্পশন না। ঠিক আছে, পিএল যেটা করে সে অ্যাবজর্ব করে তারপরে সে ছেড়ে দেয়। ক্লিয়ার? সো পিএল যদি করা হয় তখন কিন্তু তুমি ব্যান্ড গ্যাপও একটা পিক পাবা, ডিফেক্টও একটা পিক পাবা। দেখবা পিএল এর কিন্তু এই জায়গাটায় গিয়ে এরকম ঢেউ নাই। বোঝা গেছে? কেন? কারণটা হচ্ছে আমি যখন পিএল করি তখন আমি পুরো লাইটটাই দিলাম, পুরো লাইটটাই সে অ্যাবজর্ব করলো, রাইট? জি স্যার। কিন্তু সে যখন ছেড়ে দিবে তখন তো সে তার ওই জাম্পের জন্যই খালি ছাড়বে, রাইট? জি স্যার। বোঝা গেছে? ঠিক আছে, এই পিএল এর জায়গাগুলো তো এগুলো কিন্তু কোনো বইতে কোনো এক্সপ্লেইন করার নাই, এগুলো আমরা রিলেট করে বোঝার চেষ্টা করি। এই জায়গা তো আমার ধারণা দিস ইজ দ্য মোস্ট কনভিন্সিং এক্সপ্লেনেশন, আমাকে দেখতে হবে। আর এখানেও সে পিক দিবে এই জায়গাটায়। তার মানে পিএল এ কিন্তু তুমি দুইটা পিকই পাবা, ব্যান্ড গ্যাপও পিক পাবা, ডিফেক্টও পিক পাবা। কিন্তু তুমি যখন ইউভি ফিক্স করবা তখন ব্যান্ড গ্যাপে পিক পাবা না, ব্যান্ড গ্যাপে তুমি এরকম পাবা, কারণ সে ফুল অ্যাবজর্ব করছে। কিন্তু তুমি যদি বলে অ্যাবজর্ব করা শেষ, এবার অ্যাবজর্ব লাইটটাকে ছেড়ে দাও, রাইট? তো এখানেও কিন্তু অনেকটা ওই ধরনের কোন একটা ঘটনা ঘটে। মানে আমার কনফিউশনটা এখানেই যে ডিফেক্টের ক্ষেত্রে যদি পিকটা এখানেই হয়, যেটা তোমার ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ইলেকট্রন এখানে উঠছে, কিন্তু আমরা তো এই পাশে অ্যাবজর্পশন পাচ্ছি। এই পাশে অ্যাবজর্পশন পাচ্ছি মানে ইলেকট্রনটা এখানে 10 জুল এনার্জি নিয়ে উঠতেছে, 10 ইলেকট্রন ভোল্ট, এখানে 15 ইলেকট্রন ভোল্ট নিয়ে উঠতেছে, রাইট? জি স্যার। এখানে 10 নিয়ে উঠতেছে, এখানে 15 নিয়ে উঠতেছে। খেয়াল করো, এখানে কিন্তু এমন না 15-এর মধ্যে 10 নিয়ে উঠতেছে, সে 15 নিয়ে উঠতেছে। ক্লিয়ার? 15 নিয়ে উঠতেছে। হতে পারে সে বাকি এনার্জিটা রেডিয়েট করে বা লস করে দিচ্ছে, কিন্তু এখানে কিন্তু সে 10 ইলেকট্রন ভোল্ট ইউজ হলে 10 ইলেকট্রন ভোল্ট ইউজ করে। ফলে হায়ার এনার্জি যদি দেইও 15, সে আসলে 15 থেকে 10 নেয়, 10 নিয়ে রিয়াকশন করে, 5 নিয়ে সে উপরে যায় না, সামথিং লাইক দ্যাট। ওকে, বাট সে যখন নেমে আসে সে তার ব্যান্ড গ্যাপের ইকুইভ্যালেন্ট একটা পিকি দেয়। মোটামুটি তোমরা তো বুঝতে পারছো এখন যে অ্যাবজর্পশন গুলো কিভাবে হয় এবং অবশিষ্ট অংশটা কেন লাইটে যায়। ঠিক আছে, এবার আমি চলে যাই আমার স্লাইডে, দেখি স্লাইড থেকে কতটুকু বোঝানো যায় এবার। ওকে, কেন ঝামেলা করে? ওকে, সো মোস্ট ডাইরেক্ট্রিক সিরামিক এন্ড গ্লাসেস আর কালারলেস। কেন? তাদের ব্যান্ড গ্যাপ অনেক হাই, রাইট? তারা 400 অনেক লেফটে থাকে, সে কারণে পুরো 400 থেকে 700 পাস করে যায়। পুরো হোয়াইট লাইট যদি পাস করে যায় তারা ট্রান্সপারেন্ট হবে। ক্লিয়ার? কোনো কনফিউশন নাই। ঠিক আছে, এখন আমরা যদি এখানে আমরা যদি কোন একটা ম্যাটেরিয়ালকে ওই 400 থেকে 700 মাঝখানে নিয়ে আসি তখন অর্ধেক অ্যাবজর্ব হবে, বাকি অর্ধেক কালার দিবে, রাইট? আচ্ছা, এখন আমরা যদি ডি ব্লক এলিমেন্ট দিয়ে ডোপ করি তাইলে কি হবে? এখন আমরা বলা শুরু করি অ্যাবজর্পশন কত ভাবে হয়। এখন আমরা জানতে চাই অ্যাবজর্পশন হয়েছে কিনা, যদি অ্যাবজর্পশন না হয় তাহলে কালার দিবে বাকিটা। এখন অ্যাবজর্পশন কত ভাবে হতে পারে? একদম স্ট্রেট লাইন যেটা, সেটা হচ্ছে ব্যান্ড গ্যাপ। ব্যান্ড গ্যাপ যদি 400-700 মাঝখানে হয় তাহলে আংশিক অ্যাবজর্পশন হবে, কিন্তু এছাড়াও তো অ্যাবজর্পশন পসিবল। সেই অ্যাবজর্পশনে একটা ওয়ে বলছিলাম ডিফেক্ট, তোমাদেরকে আগের দিনও দেখাচ্ছিলাম যে 400 বাম দিকে থাকার পরেও কিছু অ্যাবজর্ব হয়, রাইট? আমরা দেখাচ্ছিলাম এই জায়গাটায়, খুঁজে খুঁজে পাওয়া খুব মুশকিল স্লাইড গুলো। 404, এই যে দেখো 400 বাম দিকে আমাদের ব্যান্ড গ্যাপ, তারপর আমরা ডান দিকে অ্যাবজর্পশন পাচ্ছি 0.2, দেখছো? এখানে তো অ্যাবজর্পশন হওয়ার কথা ছিল না, কারণ ডিফেক্ট আছে। তো ডিফেক্ট গুলো কি করে? ডিফেক্ট গুলো অ্যাবজর্পশন করে। এই ডিফেক্টের অ্যাবজর্পশন ইজ ভেরি ভেরি কমপ্লিকেটেড টু আন্ডারস্ট্যান্ড। ডিফেক্টের অ্যাবজর্পশনটা কোথায় হয়? হ্যাঁ, একটা আছে কালার সেন্টার। আমি গতকালকে 4-5 ঘন্টা স্টাডি করছি শুধুমাত্র একটা জিনিস বের করার জন্য, কালার সেন্টারের রিয়েল অ্যাবজর্পশনটা কোন রিঅ্যাকশনের মাধ্যমে হয়। আমি যতগুলো পেপার পেয়েছি আমি কোনোটাতে খুব ক্লিয়ারলি খুঁজে পাইনি, ইভেন দুই একটাতে রঙও লেখা হচ্ছে, বাট স্টিল দেখি যতটুকু বোঝানো যায়। এখানে যে বিষয়টা হচ্ছে যখন ট্রানজিশন মেটাল থাকে তখন কি ঘটে, আমার ধারণা ইন্টারে তোমরা এটা একটু পড়ছো। আমার এখানে বেশ কিছু লাইন আছে, আমি এখন পড়াইতে যদি মিসও করি কিছু স্পেসিফিক ইনফরমেশন তোমরা পড়ার সময় পাবা, ওগুলো খুব কাজে দিবে তোমাদের। সেটা হচ্ছে তোমরা পড়েছো যে ডি তে 5টা অরবিটাল থাকে, ডিএক্স, ডিএক্স ওয়াই, ওয়াইজেড, ডিজেড এক্স, ডিএক্স স্কয়ার, ডিজেড স্কয়ার, রাইট? আমরা বলি যে ডিজেনারেটেড কন্ডিশনে থাকে একটা সিঙ্গেল অ্যাটমে, তার মানে এই 5টা এরা সেম এনার্জি লেভেলে থাকে। কিন্তু যখনই এদেরকে তুমি ডোপ করো কোনো এলিমেন্টের মধ্যে তখনই এদের মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট হয়। ঠিক আছে, ডিফারেন্স ক্রিয়েট হয়। আচ্ছা, বলা হচ্ছে যে আমি যখন একটা ডি ব্লক এলিমেন্টকে আমি যখন ডোপ করি, সে যদি অক্টাহেড্রালে যায় তাহলে ডিএক্স স্কয়ার, ওয়াই স্কয়ার, জেড স্কয়ারের এনার্জি স্টেটটা হাই হয়ে যায় এদের তুলনায়। আর যদি টেট্রাহেড্রালে যায় তাহলে এই ডিএক্স ওয়াই, ওয়াই জেড, জেড এদের এনার্জি হাই হয়ে যায়। বলতে পারো এটা যদি সাব ল্যাটিস পজিশনে যায় তাহলে কি হবে? তোমরা কিন্তু একটা জিনিস জানো, এটা বইতে নেই, আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে ল্যাটিস পজিশন কিন্তু অক্টাহেড্রালের ইকুইভ্যালেন্ট। এটা কি বোঝো?
আমি তোমাদেরকে এর আগে সবসময় বলছি যে ক্রিস্টালে মোট 8টা ল্যাটিস পয়েন্ট থাকে, ঠিক আছে? ক্রিস্টালে মোট 8টা ল্যাটিস পয়েন্ট থাকে। এফসিসি তে 4টা ল্যাটিস পয়েন্ট থাকে, 4টা অক্টাহেড্রাল, তাই না? এফসিসি 4টা ল্যাটিস পয়েন্ট, এফসিসি অক্টাহেড্রাল 4টা, বিসিসি ল্যাটিস পয়েন্ট 2টা, অক্টাহেড্রাল কিন্তু 6টা। বেসিক্যালি কর্নার পয়েন্টগুলো কিন্তু অক্টাহেড্রাল ইকুইভ্যালেন্ট হয়ে যায় একটা, ঠিক আছে? বডি সেন্টার সেটা কিন্তু একটা অক্টাহেড্রাল পজিশন, রাইট? পজিশন হিসেবে আমার পয়েন্টটা বুঝছো, কনসেপ্টটা? আমি এভাবে চিন্তা করি যে একটা কিউবের সেন্টার হচ্ছে একটা অক্টাহেড্রাল ইকুইভ্যালেন্ট। যখন সেন্টারে কেউ থাকে না, এফসিসি ল্যাটিস, তখন আমরা সেন্টারটাকে অক্টাহেড্রাল বলি। আর যখন বডি সেন্টারে ওখানে অ্যাটম যায়, ওটাকে আমরা ল্যাটিস পয়েন্ট বলি। পজিশন ইজ সেম, আমি বুঝতে পারছি? সো কিউবের কর্নার একটা অক্টাহেড্রাল পজিশনে ইকুইভ্যালেন্ট, কিউবের সেন্টার একটা অক্টাহেড্রাল সেন্টারে ইকুইভ্যালেন্ট, 3টা ফেস সেন্টার অক্টাহেড্রাল সেন্টারে ইকুইভ্যালেন্ট, 5টা হলো। আর 3টা এজ সেন্টার হচ্ছে অক্টাহেড্রাল সেন্টারে ইকুইভ্যালেন্ট। আমার মতে ল্যাটিসে মোট 8টা পয়েন্ট থাকে যারা অক্টাহেড্রালি ইকুইভ্যালেন্ট, নট অক্টাহেড্রাল সাইট। ফলে এফসিসি যখন কর্নার এবং ফেস সেন্টার গুলো অকুপাইড হয়ে যায়, দোজ বিকাম ল্যাটিস সাইট, আদার 4 এজ সেন্টার এবং বডি সেন্টারটা হয়ে যায় অক্টাহেড্রাল। বিসিসি যখন কর্নার এবং বডি সেন্টারটা অক্টাহেড্রাল হয়ে ল্যাটিস সাইট হয়ে যায়, তখন তোমার এজ সেন্টার এবং ফেস সেন্টার তিনটা অক্টাহেড্রাল হয়ে যায়। আই থিংক ইন দ্যাট রেসপেক্ট যখন তোমার এই রিঅ্যাকশন গুলো এক্সপ্লেইন করা হয়, তখন বলা হয়েছে অক্টাহেড্রালের সময় এদের এনার্জি বেশি এবং টেট্রাহেড্রালের সময় এদের এনার্জি বেশি। তো এই কনসেপ্ট আমাকে বলে যে যদি ল্যাটিস পয়েন্ট গুলাতে অ্যাটম যায়, তাহলে মোস্ট প্রবাবলি এই ফেনোমেনাটা আসা উচিত। আমি বোঝাতে পারছি? তোমরা যদি কেউ এর চেয়ে ডিটেইল খুঁজে বের করতে পারো যে ল্যাটিস পজিশনে গেলে কি হয়, ইটস ফাইন, আই ডোন্ট নো, আমি পাই নাই কোথাও। ওরা সরাসরি বলে অক্টাহেড্রাল এবং টেট্রাহেড্রালে গেলে কি হয়, কিন্তু অবভিয়াসলি তারা অক্টাহেড্রালে সবসময় যাবে না, তারা তো ল্যাটিস পয়েন্টে যেতে পারে, রাইট? তারা তো সাবস্টিটিউশন ইয়ে করার কথা, হোয়াটএভার। সো আমরা বলতে পারি যে যখন ডিসপ্লেসমেন্ট হয়, তখন কি হচ্ছে, কয়েকটা উপরে চলে যাচ্ছে, কয়েকটা নিচে চলে যাচ্ছে। এটুকু ক্লিয়ার তোমরা? এখন আমি যদি জিঙ্ক অক্সাইডের মধ্যে আয়রন দেই, তাহলে কি হবে? তাহলে তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে আমার ব্যান্ড গ্যাপ কিন্তু আমার স্পেকট্রামের অনেক লেফটে, পুরোটা লাইট ট্রান্সমিশন করতেছে, কিন্তু এই ডি অরবিটালটা কি করবে? এই ডি অরবিটালটা তোমার এনার্জিকে অ্যাবজর্ব করে লোয়ার থেকে হায়ার এনার্জিতে চলে যাবে, রাইট? সে একটা সার্টেন এনার্জি নিয়ে যাবে। এখন এগুলো ডিপেন্ড করছে তুমি কি পরিমাণ, কি এলিমেন্ট দিয়ে ডোপ করছো, কি পরিমাণ এলিমেন্ট দিয়ে ডোপ করছো তার উপর। তো যতটুকু সে অ্যাবজর্ব করবে, বাকিটা তুমি কালার হিসেবে দেখতে পাবা। তো যখন তুমি ডি ব্লক বা ট্রানজিশন মেটাল দিয়ে আমরা কোনো কিছুকে ডোপ করি, আমরা সবসময় বলি ট্রানজিশন মেটাল অক্সাইড গুলোতে বা যে কোনো মেটাল অক্সাইডে ট্রানজিশন মেটাল দিলে কালার চলে আসে। বিকজ সে কি করছে, এখন আমরা যে ব্যান্ড গ্যাপের অ্যাবজর্পশনের কনসেপ্ট ছিলাম, সেখান থেকে বের হয়ে আসছে, সে এখন একটা অ্যাবজর্পশন দিচ্ছে। কারণ যখনই অ্যাবজর্পশন হবে, সাথে সাথে একটা অংশই তোমার কালার চেঞ্জ হিসেবে আসবে। স্ক্যাটারিংও যদি হয় একটা ম্যাটেরিয়ালের মধ্যে, তখনও বাকিটা কালার আসবে। যেটা আমরা বলছিলাম যে ফিজিক্সে আমরা যদি চলে যাই, আমরা দেখতে পেতাম স্ক্যাটারিং, ইন্টারফারেন্স, যদি একটা অংশ অ্যাবজর্ব হয়ে চলে যায় সামহাউ হোয়াইট লাইটের, তখনই একটা সলিড ওপেক ম্যাটেরিয়াল যদি 100% রিফ্লেক্ট করে, সেটা হোয়াইট হবে। যদি কিছু অংশ স্ক্যাটারিংও হয়ে যায়, তার মানেও কি কিছু অংশ অ্যাবজর্ব হয়ে গেছে, বাকি অংশটাই তার কালার হবে, সে তখন সলিড হোয়াইট হবে না, রাইট? ঠিক আছে? আচ্ছা, এই পয়েন্টটা ঠিক ধরতে পারলাম না, লাস্ট পয়েন্টটা। একটা ম্যাটেরিয়াল যদি 100% রিফ্লেক্ট করে, সেটা তো হোয়াইট হয়। 100%, হ্যাঁ। কিন্তু সে যদি কিছু অংশকে ইন টার্ম অফ স্ক্যাটারিং বা অ্যাবজর্ব করে নষ্ট করে, তখন কি তুমি আর টোটাল হোয়াইট দেখবা, নাকি ওই ওই ওপেক ম্যাটেরিয়াল থেকে তুমি রেড ম্যাটেরিয়াল দেখবা, গ্রিন ম্যাটেরিয়াল দেখবা, ব্লু ম্যাটেরিয়াল দেখবা? যদি স্যার ইকুয়ালি অ্যাবজর্ব হয়ে যায়, তাহলে হোয়াইটই দেখবো, কিন্তু গ্রে না না না, ইকুয়ালি অ্যাবজর্ব হবে কেন? ইকুয়ালি অ্যাবজর্ব বলতে তো ফুল অ্যাবজর্ব, তখন তো ব্ল্যাক হয়ে যাবে। ইকুয়াল অ্যাবজর্ব বলতে তুমি যদি ইউনিফর্ম বুঝিয়ে থাকো, তাহলে অবশ্যই ব্ল্যাক হয়ে যাবে। এখানে ওয়েভলেন্থের কথা আসছে, ইকুয়াল বলে কিছু নাই। সে যদি 400 থেকে 450 পর্যন্ত অংশটাকে কোনোভাবে স্ক্যাটারিং করে দিতে পারে, কারণ স্ক্যাটারিং ইজ ফাংশন অফ ওয়েভলেন্থ, সে যদি 400 থেকে 450 কে অ্যাবজর্ব করে স্ক্যাটার করে দিতে পারে, তাহলে 450 থেকে 700 তুমি কালার দেখবা। ক্লিয়ার সুমিত? 400 থেকে 500 কে এখানে ইকুয়ালির কথা বলছি না, তুমি ভাবছো 400 থেকে 700 পর্যন্ত ইকুয়ালি কিনা। 400 থেকে 700 যদি সে ফুললি ইকুয়ালি অ্যাবজর্ব করে, তাহলে সে ফুললি ব্ল্যাক হবে। এখন ফুল ফ্র্যাকশনটা না, আমি বলছিলাম যে 400 থেকে 700 এর মধ্যে প্রত্যেকটা ওয়েভলেংথে সে যদি 90% বা 10% অ্যাবজর্ব করে, তাহলে বাকি 90% in that case that can be a pale black, I think. জি স্যার, ডার্ক ব্ল্যাক না হয় সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, কিন্তু আমরা সেখানে যাচ্ছি না ইন্টেন্সিটিতে। আমরা কালারের কথা যদি বলি, সে যদি 400 থেকে 500 বা 400 থেকে 550 কে সামহাউ স্ক্যাটার্ড করে, সামহাউ অ্যাবজর্ব করে, বাকি অংশটি কালার দিবে। তো এখানেও ট্রানজিশনের তাই, একটা ছোট্ট অংশকে যখন সে অ্যাবজর্ব করে দিচ্ছে, বাকি অংশটা কালার হিসেবে আসবে। তো জাস্ট ব্যান্ড গ্যাপ থিওরির মতনই, ব্যান্ড গ্যাপের ক্ষেত্রে ভ্যালেন্স থেকে কন্ডাকশনে যাওয়ার জন্য অ্যাবজর্ব হতো, এখন লাইটটা এই ডি থেকে ডি এ যাওয়ার জন্য ইন্টার ব্যান্ড ডি
ট্রান্সমিশন অ্যাবজর্পশনের জন্য কিছু এনার্জি অ্যাবজর্ব হয়ে যাবে, বাকি এনার্জিটা তুমি কালার হিসেবে দেখতে পাবে। আমি স্যার টেট্রাহেড্রাল অক্টাহেড্রালটা যতটুকু বুঝেছি যে একটা অ্যাটমের চারদিকে অন্যান্য কি কি অ্যাটম আছে সেটা বোধহয় এটা টেট্রাহেড্রাল না অক্টাহেড্রাল এরকম কোঅর্ডিনেট। আমি সেটা তো টেট্রাহেড্রাল অক্টাহেড্রাল তো আমাদের ক্রিস্টালোগ্রাফিতে আমরা তো সেটা জানি টেট্রাহেড্রাল অক্টাহেড্রাল কোথায় থাকে। কিন্তু স্যার আমরা যদি সিম্পল ক্রিস্টাল না হয়, স্যার ক্রিস্টালটা সিম্পল না আমরা হয় এখন মেটাল অক্সাইড নিয়ে কথা বলছি, তুমি বাইরে এখন যাওয়ার কোনো প্রয়োজন নেই। মেটাল অক্সাইডটা এক্সপ্লেন করা পারলে, তুমি যদি পারো মেটাল অক্সাইডের ডিসপ্লেসমেন্টটাকে এক্সপ্লেন করো। আমি যদি জিঙ্ক অক্সাইডের জিঙ্ককে যদি আয়রন দ্বারা রিপ্লেস করি তখন কি হবে সেটা বলো। টেট্রাহেড্রাল অক্টাহেড্রাল তো ইজিলি বুঝি, ল্যাটিস পজিশনে গেলে কি হবে। জিঙ্ককে যদি আয়রন দ্বারা রিপ্লেস করি তখন সে কোথায় যাবে সেটা বলো। তোমার নন ক্রিস্টালে যাওয়ার দরকার নেই, ক্রিস্টালে ব্যাখ্যা দিতে পারলে। এটা স্যার অ্যাকচুয়ালি জিঙ্ক অক্সাইডের ক্রিস্টাল স্ট্রাকচার দেখে বলতে হবে। ক্রিস্টাল অক্সাইড বোঝার কোনো দরকার নাই তোমার, তুমি সিম্পলি আমাকে বলো সে তোমার ল্যাটিস পয়েন্টকে রিপ্লেস করলো, টেট্রাহেড্রাল গেল না অক্টাহেড্রাল গেল, তখন তুমি এটা কিভাবে এক্সপ্লেন করবা। ঠিক আছে, অথবা যে কোনো ম্যাটেরিয়ালে তুমি জিঙ্ক অক্সাইডের ল্যাটিস দেখার কোনো দরকার নেই। আমাদের ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে আমরা জানি অনেকগুলো টেট্রা এবং অক্টা আছে। সো যেই টেট্রাতেই যাক সেই এক্সপ্লেনেশন এই ব্যাখ্যা দিবে, এই ধরনের ঘটনা দিবে, যে অক্টাতেই যাক সেই ঘটনা দিবে। ঠিক আছে, অবভিয়াস, কোনো সন্দেহ আছে? এটা বিষয়টা হলো এবং এটাকে আমরা বলি, আমি যেটা বলছিলাম ভেতরে আসলে ডিটেল লেখা আছে, এটাকে বলা হয় তোমার কি থিওরি, লিজেন্ড থিওরি মনে হয়। এখানে যেটা হচ্ছে বেসিক্যালি ওই চারদিকে যে অক্সিজেন আয়নগুলো থাকতেছে, ঠিক আছে, ওই অক্সিজেন আয়নগুলোর প্রভাবেই কিন্তু এই ঘটনা ঘটতেছে। তো তুমি যদি ল্যাটিস প্লেটও রিপ্লেস করো, আমার মতে দ্যাট শুড বি ইকুইভ্যালেন্ট টু অক্টাহেড্রাল। সে এই ডি অরবিটালে এনার্জিটাকে ইয়ে করে দিবে, ডিজেনারেট কন্ডিশন থেকে ডিফারেন্ট করে দিবে। ডিজেনারেট মানে তার ইকুয়াল, কিন্তু যখন তুমি ডিফারেন্ট এনার্জিতে নিয়ে যাবে তখনই অবজার্ভ হবে। দ্যাটস দ্য বেসিক কনসেপ্ট। এভাবে করে ট্রানজিশন মেটাল যদি থাকে তাহলে তুমি সেখানে লাইট পাবা। আচ্ছা, এখানে আরো কিছু ছোটখাটো বিষয় আছে, এগুলো তোমরা ডিটেল ভেতরে গেলে পাবা, যে টেট্রাহেড্রালের ক্ষেত্রে এই গ্যাপটা বেশি হয় নাকি অক্টাহেড্রালের ক্ষেত্রে গ্যাপটা বেশি হয়, এগুলো জাস্ট ইনফরমেশন ভেতরে গেলে পাবা। তো হাই এনার্জি যে কোনো কিছু যদি অবজার্ভ হবে, এখানে একটা কোরান্ডামের এক্সাম্পল ছিল, ওটা আমি আর আনি নাই। কোরান্ডামের ক্ষেত্রে দেখা গেছে অক্টাহেড্রালটা উল্টা ডিস্টর্টেড হয়ে যায়, দ্যাট বিকাজ মাচ মোর কমপ্লিকেটেড, সেটা দরকার নেই। তো এখন পর্যন্ত আমরা তিনটা কনসেপ্ট দেখলাম, একটা হচ্ছে টোটাল অ্যাবজর্পশন বাদে যতটুকু থাকবে দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড অর রিফ্লেক্টেড, দ্যাট উইল গিভ দ্য কালার। দ্য সেকেন্ড পয়েন্ট ইজ যে অংশটা অ্যাবজর্ব হয়ে যাবে ব্যান্ড গ্যাপের কারণে বাকি অংশটা আমাদের কালারে আসবে। আরেকটা হচ্ছে যদি ব্যান্ড গ্যাপ এলিমেন্ট না হয় তাহলে ট্রানজিশন মেটাল দিয়ে আমরা দেখতে পেলাম যে যদি ডি ব্লক থাকে, সেখানে পার্শিয়াল ডি ব্লক থাকে, তাহলে ওইটুকু অ্যাবজর্পশনের জন্য বাকিটুকু থাকবে যেটা কালার দিবে। এগুলো হচ্ছে আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরি দিয়ে এক্সপ্লেইন করছি। একদম সিমিলার ভাবে ডি ব্লকের জায়গায় আমরা যদি রেয়ার আর্থ এলিমেন্ট, আমরা যদি এফ ব্লক এলিমেন্টস গুলোকে অ্যাড করে দেই তাহলেও যে ইয়েটা আসবে সেটাও কালার আসবে সেম ভাবে একদম। ঠিক আছে, সেম ভাবে কালার দিবে এফ ব্লক এলিমেন্ট গুলো, বাট তাদের ইন্টেন্সিটি কম। আচ্ছা, নেক্সট যে পয়েন্টটা আমরা আনছি এটাকে আমরা বলবো কালার সেন্টার। কালার সেন্টার বলবো না এখন, কালার সেন্টার ইজ কমপ্লিকেটেড। আমরা কালার সেন্টারে না যাই, কালার সেন্টারে না গিয়ে আমি ডিরেক্টলি চলে যাই সেমিকন্ডাক্টরে, তাহলে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে। কালার ইন মেটাল না, মেটালও যাবো না, আগে সেমিকন্ডাক্টরে যাই। পিওর সেমিকন্ডাক্টর, পিওর সেমিকন্ডাক্টরে কি হচ্ছে, স্বাভাবিকভাবেই তুমি যদি ব্যান্ড গ্যাপের চেয়ে বেশি এনার্জি দাও সে অ্যাবজর্ব করবে, নাহলে করবে না। এখন ব্যান্ড গ্যাপটা কোন জায়গায় তার উপর ডিপেন্ড করবে, রাইট? ব্যান্ড গ্যাপটা কোন জায়গায় তার উপর ডিপেন্ড করবে, যেটা শুরুতেই বলে আসছিলাম কালারটা। এখানে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা একটু দেখো তাহলে বুঝতে পারবা। ইফ দ্য সাবস্টেন্স ইজ এ লার্জ ব্যান্ড গ্যাপ, ধরো 5.4 ইলেকট্রন ভোল্ট, যদি 5.4 ইলেকট্রন ভোল্ট হয় তাহলে সে কোনো লাইটই অ্যাবজর্ব করবে না, রাইট? 5.4 মানে কিন্তু একদম লেফটে, পুরো লাইটটা চলে যাবে। ঠিক আছে, ভিজিবল স্পেকট্রা ক্যান বি অ্যাবজর্ব, এটা কালারলেস দেখা যায়, হ্যাঁ, এটা ডায়মন্ডের ক্ষেত্রে। আচ্ছা, আমরা যদি এটা হচ্ছে ইনসুলেটর, আমরা ব্যান্ড গ্যাপ যদি বাড়াইতে থাকি তাহলে কি হবে, ব্যান্ড গ্যাপ যদি কমাইতে থাকি আমরা ভিজিবলের দিকে সরতে থাকবো, রাইট? ঠিক আছে, একটা পিগমেন্টের কথা বলা হচ্ছে ক্যাডমিয়াম ইয়েলো, এটার ব্যান্ড গ্যাপ হচ্ছে 2.6। সে কি করে, সে একটা পার্ট, স্মল পার্টকে অ্যাবজর্ব করে এবং তার কালারটা আসছে ইয়েলো। ঠিক আছে, আমরা যদি ব্যান্ড গ্যাপকে আরেকটু কমাই, স্মলার ব্যান্ড গ্যাপ 2, ঠিক আছে, সে আরো বেশ কিছু অংশকে অ্যাবজর্ব করে, তখন তার রেডটা খালি বের হয়ে আসে একদম ডান দিকে, মানে বুঝতেছো আমরা ডান দিকে চলে যাচ্ছি। আমরা যদি 1.77 ইলেকট্রন ভোল্ট একটা ম্যাটেরিয়ালে চলে যাই, সে কি করে, ন্যারো ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর, সে অলমোস্ট পুরোটা অ্যাবজর্পশন করে ফেলে স্পেকট্রাম। ঠিক আছে, আমরা জানি লেফটের পুরোটা অ্যাবজর্ব করে ফেলছে, তখন কালারটা হয়ে যাচ্ছে ব্ল্যাক। এভাবে করে একটা সেমিকন্ডাক্টরের মধ্যে পুরো ইয়েলো, অরেঞ্জ, রেড, ব্ল্যাক সবগুলো কালার পাওয়া যায়। ক্লিয়ার? ব্যান্ড গ্যাপ যদি হাই হয় পুরোটাই ট্রান্সমিট করে, ব্যান্ড গ্যাপ যদি খুব লো হয় 1.77 পুরোটা অ্যাবজর্ব হয়ে যায়, তখন সে ব্ল্যাক হয়ে যায়। যদি সে মিডলের মাঝামাঝি থাকে 400 থেকে 700 মাঝখানে, তখন কতটুকু অ্যাবজর্ব করছে তার উপর ডিপেন্ড করে অরেঞ্জ, রেড এগুলো আসতে পারে। তার মানে এই যে আমরা নর্মাল ব্যান্ড গ্যাপ দিয়ে যে এক্সপ্লেইন করি সেটা হচ্ছে আমার পিওর সেমিকন্ডাক্টর এক্সপ্লেইন করতে পারে। আচ্ছা, এখন আমি ডোপের কথা বলি। ডোপের কথাটা একটু কেয়ারফুলি খেয়াল করবা, ডোপের সাথে তোমাদের একটা খুব ভালো মিল আছে যেটা আমরা কালার সেন্টারে বলি। ডোপ জিনিসটা কি?
ডোপ হচ্ছে যদি তুমি মনে করো হায়ার, আমরা যদি পি টাইপ এন টাইপের মতো আর কি, হ্যাঁ, তুমি যদি মনে করো 5 ইলেকট্রন ভোল্ট দিয়ে ডোপ করো ডায়মন্ডকে, তখন কি একটা এক্সট্রা ইলেকট্রন চলে আসবে না? এই ইলেকট্রনটা কোথায় যাবে? ভ্যালেন্স কন্ডাকশন ব্যান্ডের ঠিক নিচে এসে ডোনাল লেয়ার তৈরি করবে না? বোঝা গেছে? শোনা যাচ্ছে? Yes, sir. হ্যাঁ, তুমি যদি ডায়মন্ডকে 5 দিয়ে ডোপ করো, মানে 4 এর একটা এলিমেন্টকে, তখন কি হবে? একটা এক্সট্রা ইলেকট্রন আসে। আর যদি 3 দিয়ে ডোপ করো, তাহলে একটা এক্সট্রা হোল আসে, রাইট? ঠিক আছে, আমরা জানি সেমিকন্ডাক্টর আমরা দেখেছি। সেটার সাথে এখন রিলেট করো, সেটা হচ্ছে যদি 5 দিয়ে ডোপ করো তাহলে একটা ডোনাল লেভেল হবে, যদি 3 দিয়ে ডোপ করো তাহলে একটা অ্যাকসেপ্টর লেভেল হবে। এখন যদি ডোনাল লেভেল হয়, তাহলে এই ডোনাল লেভেলের ইলেকট্রনগুলো কি খুব অল্প এনার্জি দিলেই কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে না? Yes, তার sir. মানে কি ব্যান্ড গ্যাপ হচ্ছে অনেক লেফটে, পুরো লাইটটা ট্রান্সমিট হওয়ার কথা ছিল, বাট ইলেকট্রন ফ্রম দিস লেভেল can be studied into the conduction band by absorption of phonon, and this occurs only at a blue. এখানেই খেয়াল করে দেখো, এই অ্যাবজর্পশনটা কিন্তু এই জায়গাটা মানে আরেকটা কনফিউশনের জায়গা, ঠিক আছে? এই অ্যাবজর্পশনটা কিন্তু লেফটের পুরো এনার্জিকে নেয় না, এটা ঠিক রিঅ্যাকশনের মতো স্পেসিফিক জায়গায় নেয়। ক্লিয়ার? বুঝতে পারছি? এই অ্যাবজর্পশনটা কিন্তু পুরো ওয়েভলেন্থের মতো নেবে না। ব্যান্ড গ্যাপ হচ্ছে তুমি ব্যান্ড গ্যাপ যেখানে থাকবে তার লেফটের সব এনার্জি সে অ্যাবজর্ব করবে, কিন্তু এখানে দেখো ওরা বলে এই ক্ষেত্রে যে সে শুধুমাত্র একটা স্পেসিফিক ওয়েভলেন্থকে নিবে। যেমন কোন জায়গাটা নিচ্ছে দেখো, এটা ব্লু এন্ডে হচ্ছে, শুধু ব্লু এন্ড। এই জায়গাটায় কনফিউশন হবে না, কারণ তোমার মনে হতে পারে যে হয়তো ব্লু এর বাইরে তার কিছু নাই। ব্লু কিন্তু লেফট স্পেকট্রামে, তাই না? ভিজিবলের একদম লেফট হচ্ছে ব্লু। তো এই জায়গাটা থেকে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে ব্লু শুধু ব্লু কি অ্যাবজর্ব করলো নাকি ব্লু এর লেফটের পুরোটা অ্যাবজর্ব করলো। দিস অকার্স অনলি এট দ্য ব্লু এন্ড। এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু ক্লিয়ার করে না। ক্লিয়ার? যে শুধু ব্লু অ্যাবজর্ব করছে মিথিলিন ব্লুর মতো রিঅ্যাকশনের মতো, নাকি ব্লু এর লেফটের পুরোটা অ্যাবজর্ব করছে। এই জিনিসটা ক্লিয়ার হওয়া যায় যখন আমি রাইট সাইডে যাই। দেখো, যখন বোরন দিয়ে ডোপ করতেছে, বোরন দিয়ে ডোপ করে তখন একটা ডোনাল লেভেল হয়, ডোনার না অ্যাকসেপ্টর লেভেল হয়, ঠিক আছে? তখন phonon can now be absorbed with the excitation of an electron from the valence to the whole level. তাহলে এখানে একটা অ্যাবজর্পশন হচ্ছে। আচ্ছা, এই অ্যাবজর্পশনটা হচ্ছে রেড এন্ডে, তাহলে যদি ব্যান্ড গ্যাপের মতো হতো তাহলে কি এটা পুরোটা অ্যাবজর্ব করে ফেলার কথা ছিল না? ব্যান্ড গ্যাপ যদি রেড এন্ডে আসতো তাহলে কি আমাদের ফুল স্পেক্ট্রা অ্যাবজর্ব হয়ে যায় না? জি স্যার। যেটা আমরা এইমাত্র 1.77 ম্যাটেরিয়ালের ক্ষেত্রে দেখছি। কিন্তু এক্ষেত্রে তা হবে না। বোরন ডোপ ডায়মন্ড যদি করো, সে অনলি অ্যাট ইয়েলো এন্ডে হয়। ইয়েলো এন্ড মানে কিন্তু রাইট সাইডে, রেডের কাছাকাছি মিডলে চলে আসছে, এবং তখন কিন্তু সে একটা ডিপ ব্লু কালার দেয়। তাহলে বুঝতে পারতেছো যে এই অ্যাবজর্পশনটা কিন্তু ব্যান্ড গ্যাপের মতো না। ব্যান্ড গ্যাপ যখন হয় তখন ব্যান্ড গ্যাপের পয়েন্টের বাম দিকের পুরোটা অ্যাবজর্ব করে যায়, ব্যান্ড গ্যাপের বাম দিকের পুরোটা অ্যাবজর্ব করে যায়। সো যদি আমার 400 থেকে 700 ন্যানোমিটার হয় ব্যান্ড, আমার যখন এখানে থাকে ডায়মন্ড তখন হচ্ছে ফুল, এটা হচ্ছে টোটালি ট্রান্সপারেন্ট। যখন এখানে থাকে 1.77 ব্ল্যাক, মাঝখানে থাকলে ডিফারেন্ট কালার। কিন্তু আমরা দেখতেছি যখন ডোনাল লেভেল আসতেছে তখন সে এই জায়গাটায় অ্যাবজর্ব করে, যখন অ্যাকসেপ্টর লেভেল আসতেছে তখন সে এই জায়গাটায় অ্যাবজর্ব করে। ক্লিয়ার? নট অল, তখন সে অ্যাবজর্পশনটা শুধু এই জায়গাতে দেয়। তো এটা হচ্ছে আমাদের ডোপ ম্যাটেরিয়াল দেয়। আমরা পরবর্তীতে একটা জিনিস বলবো, দেখবা যে তোমার কালার সেন্টার বলতে কি বোঝায়, তোমার নেটে একটু দেখতে পারো, কালার সেন্টার নিয়ে পড়াশোনা করতে পারো। কালার সেন্টার হচ্ছে আসলে ঠিক এরকম একটা জিনিস, যখন সে এই এই জায়গাটায় এসে ইলেকট্রন থাকে। আমরা কি এই ইলেকট্রনকে এখানে তুলতে যে এনার্জি লাগে এটাই তো আমার অ্যাবজর্পশন, রাইট? জি স্যার। কালার সেন্টার মানে হচ্ছে সামহাউ এখানে ইলেকট্রন আসবে উইদাউট দ্য প্রেজেন্স অফ কি ডোপিং, এই জাতীয় ডোপিং। এই ডোপিং গুলো কি বেসিক্যালি ট্রানজিশনাল মেটাল দিয়ে ডোপিং না আমাদের? এগুলো তো আমরা মেইনলি ট্রানজিশনাল মেটাল দিয়ে ডোপ করতেছি। স্যার বোরন বা নাইট্রোজেন হ্যাঁ, তখন কালার, তখন সেটাকে আমরা কালার সেন্টার বলবো, ঠিক আছে? এটাই হচ্ছে ডিফারেন্স। হ্যাঁ, বাট বেসিক্যালি আমরা তো মোস্ট অফ দ্য ডিসকাশন কালারের সময় আসলে বোরন নাইট্রোজেন আনি না। দেখবা যে ম্যাক্সিমাম বই ব্যাখ্যা করার সময় ট্রানজিশন মেটাল দিয়ে এক্সপ্লেইন করে। বুঝছো যে ট্রানজিশন মেটাল কি করে? ট্রানজিশন মেটালের ভেতর দুইটা বিষয় আছে। আচ্ছা হ্যাঁ, একটা মেটাল হচ্ছে ট্রানজিশন মেটালের ডি এর কারণে ইলেকট্রন আসে, রাইট? একটা হচ্ছে ট্রানজিশন মেটালের ডি এর কারণে আসে। আচ্ছা, অ্যাকসেপ্টর এবং ইয়ের লেভেল, অ্যাকসেপ্টর লেভেল ডোপ। আচ্ছা হ্যাঁ, এই জায়গাটা একটা ছোট কনফিউশন। দেখো আমরা এখানে যে এক্সপ্লেনেশনটা দিচ্ছি যে অ্যাকসেপ্টর লেভেল থেকে ইলেকট্রন যাচ্ছে, অ্যাকসেপ্টর লেভেল থেকে ইলেকট্রন যাচ্ছে, আই থিংক দিস ইজ অলসো এ কালার সেন্টার। স্যার এটা ডোনার লেভেল না? হ্যাঁ, ডোনার লেভেল এটাও একটা কালার সেন্টার, বুঝছো? অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ কালার সেন্টার, এই কালার সেন্টার নিয়ে পড়াশোনা করলে তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, কালার সেন্টারের ডেফিনেশনটা একটা স্লাইডে আছে। আচ্ছা, এটা তো বুঝতেছো কালার সেন্টারের এই জায়গাটা
তার মানে বলতেছে Yes, sir. যদি কোনো একটা জায়গায় ইলেকট্রন থাকে, এই ইলেকট্রন গুলো এখান থেকে এখানে উঠে যায়, তাহলে এই যে উঠে গেল এটাই হচ্ছে কালার সেন্টার। এই যে এখান থেকে এখানে ইলেকট্রন আসতেছে এটা হচ্ছে হোল সেন্টার, এটা হচ্ছে হোল সেন্টার, হোল কালার সেন্টার। হ্যাঁ, হোল সেন্টার, এটা হচ্ছে ইলেকট্রন সেন্টার। তার মানে বেসিক্যালি আমি একটা লাইন রাখছি যেটা দিয়ে তোমাদের কালার সেন্টারের এক্সপ্লেনেশনটা বুঝতে হেল্প করবে একটু। আমি কালার সেন্টারে চলে যাই। কালার সেন্টারটা খুবই কনফিউজিং। কালার সেন্টার এই যে এখানে কোথায় ছিল কালার সেন্টার, কালার সেন্টার এটা কোথায়, এই যে the unpaired electron which produces color by light absorption into excited state does not have to be located on transition element. ট্রানজিশন এলিমেন্টের মাধ্যমে যে খালি ইলেকট্রন ডি এর মাধ্যমে কালার দেয় তা না। Under certain circumstances it can be located on a non-transition element, impurity ion or on a crystal defect. ঠিক আছে, তার মানে বলতে চাচ্ছে যেটা তুমি বললা, আমার মনে হচ্ছে এটা অবশ্যই ওইদিকে ইন্ডিকেট করতেছে যে বোরন, তারপর নাইট্রোজেন, এগুলো দিয়ে আমরা যখন ডোপ করি তখনও যে ইলেকট্রন একটা মাঝখানে ডিফেক্ট লেয়ার হিসেবে আসছে তারা কি আমাদেরকে কালার দিচ্ছে, রাইট? যেটা ডোনার লেভেল অ্যাকসেপ্টর লেভেল, ডোনার লেভেল অ্যাকসেপ্টর লেভেল শুড বি কালার সেন্টার। কালার সেন্টারের আরেকটা সোর্স হচ্ছে ক্রিস্টাল ডিফেক্ট। ক্রিস্টাল ডিফেক্ট থেকেও কিন্তু কালার সেন্টার হতে পারে, ক্লিয়ার? কালার সেন্টার ক্রিস্টাল ডিফেক্ট থেকেও হতে পারে। এবং তোমরা যখন কালার সেন্টার নিয়ে নেটে পড়াশোনা করবা ওরা ক্রিস্টাল ডিফেক্টটাকে শুধু এক্সপ্লেইন করে, ওরা বলার সময় ডেফিনেশনে বলে যে ডোপিং থেকেও হতে পারে, কিন্তু ওরা ওখানে আর এক্সপ্লেইন করে না। মোস্ট প্রবাবলি বিকজ ডোপ সেমিকন্ডাক্টরের ডোনার এবং অ্যাকসেপ্টর লেভেলও কালার সেন্টার, যেহেতু ওগুলা আন্ডার ডোপ সেমিকন্ডাক্টরের ডিসকাশন হয়ে যায়, এই কারণে ওরা এখানে এসে এক্সপ্লেইন করে না। তো আমরা আপাতত যতটুকু বুঝতেছি সেটা হচ্ছে ক্যারিয়ার সরি ডোপিং এর ফলে যে ডোনার এবং অ্যাকসেপ্টর লেভেল তৈরি হয় তারা কিন্তু কালার সেন্টার, ক্লিয়ার? এছাড়াও আরেকটা কালার সেন্টার তৈরি হয়, সেটা হচ্ছে তোমার ক্রিস্টাল ডিফেক্টের কারণে। ক্রিস্টাল ডিফেক্ট মানে হলো যেমন ধরো বলা হয় যে একটা অ্যালকাইল হ্যালাইড, একটা অ্যালকাইল হ্যালাইডকে তুমি যদি অ্যালকাইল ভেপারের মধ্যে, যেমন সোডিয়াম ক্লোরাইডকে তুমি যদি সোডিয়াম ভেপারে হিট করো, ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে তুমি যদি ম্যাগনেসিয়াম ভেপারে হিট করো, তাহলে তোমার একটা অ্যানায়নের ভ্যাকেন্সি তৈরি হয়। বোঝা গেছে? অ্যানায়নের ভ্যাকেন্সি। ম্যাগনেসিয়াম অক্সাইডকে যদি ম্যাগনেসিয়াম ভেপারে তৈরি করো, ম্যাগনেসিয়ামের একটা ভ্যাকেন্সি তৈরি হয়, ওই ভ্যাকেন্সিতে ইলেকট্রন থাকে। বোঝা গেছে? জি স্যার। আমি ব্যাখ্যাটা দিব পরে আরো কিভাবে তৈরি হয়, বাট বিষয়টা বোঝো। অ্যাকসেপ্টর লেভেল তৈরি করা যায় দুই ভাবে, একটা অ্যাকসেপ্টর লেভেল বা ডোনার লেভেল তৈরি করা যায় ডোপিং এর মাধ্যমে, রাইট? জি স্যার। আমি এখন দেখাই দেব যে যদি তুমি ম্যাগনেসিয়াম অক্সাইড বা সোডিয়াম ক্লোরাইডকে হিট করো তাহলেও অ্যাকসেপ্টর লেভেল তৈরি হয়। তাহলে অ্যাকসেপ্টর লেভেল দুই ভাবে তৈরি করা যায়, একটা হচ্ছে ডোপিং করে, একটা হচ্ছে ডিফেক্ট তৈরি করে। যেভাবে তৈরি করে সে অ্যাকসেপ্টর লেভেল, আর যদি অ্যাকসেপ্টর লেভেল তৈরি হয় সেই হয়ে যাবে কালার সেন্টার। ওকে, কিভাবে তৈরি হয় দেখো, একটা এক্সাম্পল দিই আমি। মনে করো সোডিয়াম ক্লোরাইডকে তুমি হিট করলা, সোডিয়াম ক্লোরাইডকে হিট করলে কি হয়, সোডিয়াম বাষ্পে হিট করা হয়, তখন সোডিয়ামের যে বাষ্প, বাহিরের বাষ্প, সেই সোডিয়াম বাষ্পটা কি করে, এক সোডিয়াম প্লাস এবং ইলেকট্রন তৈরি করে। বোঝা গেছে? অ্যাটমসফিয়ারিক ওয়েদারে, মানে ফার্নেস অ্যাটমসফিয়ারে সেই Na প্লাসটা সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালের সারফেসে চলে যায়। সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালে কি একটা এক্সট্রা সারফেসে এক্সট্রা সোডিয়াম প্লাস তৈরি হলো না? ঠিক আছে, তখন কি করে সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালের ভেতর থেকে একটা Cl মাইনাস এখানে সারফেসে এসে ওই এক্সট্রা Na প্লাসের সাথে এসে চার্জ নিউট্রাল করে, Na প্লাস Cl মাইনাস করে। বোঝা গেছে? সো যখনই কোনো অ্যালকাইল হ্যালাইডকে তুমি ওই ওই এলিমেন্টের বাষ্পের মধ্যে নিয়ে হিট করবা, তখন ওর একটা পজিটিভ আয়ন ক্রিস্টালের মধ্যে এসে জমা হয় বাষ্প থেকে। যখন একটা এক্সট্রা পজিটিভ আয়ন আসে তখন ক্লোরাইড আয়ন কি করে, ভেতর থেকে একটা ভ্যাকেন্সি ক্রিয়েট করে সারফেসে গিয়ে সোডিয়াম ক্লোরাইডের একটা মলিকিউল ফর্ম করে। তাহলে কি একটা ক্লোরাইডের ভ্যাকেন্সি তৈরি হয়ে গেল না? জি স্যার। ক্লোরাইডের যখন ভ্যাকেন্সি তৈরি হয়ে গেল, সেই ভ্যাকেন্সি তো চার্জ নিউট্রাল না। আমরা নরমালি তোমাদের কাছে কোর্সে একটা জিনিস আমি পড়াইতে পারি না এই বছর, সেটা আগামী বছর ইনশাআল্লাহ পড়াবো, সেটা হচ্ছে নন স্টিচিওমেট্রিক রিঅ্যাকশন গুলো। হ্যাঁ, আমার ধারণা তোমাদের কারো কারো আইডিয়া আছে, ডিফেক্ট রিঅ্যাকশন বলে। হ্যাঁ, বেশ কমপ্লিকেটেড ডিফেক্ট রিঅ্যাকশন। ওই ডিফেক্ট রিঅ্যাকশন গুলোতে দেখা যায় যে ক্লোরাইড মাইনাস যখন ভ্যাকেন্সি হয় তখন কিন্তু তাকে ইলেকট্রন রেখে যেতে হয়, যদি ক্লোরাইড মাইনাস গ্যাস হিসেবে চলে যেতে হয়, রাইট? ক্লোরাইড মাইনাস যদি ক্লোরিন হিসেবে গ্যাস হয়ে যেতে চায় তাহলে এক্সট্রা ইলেকট্রনটা চলে যেতে হয়। তো এই কারণে আমরা বলি যে ভ্যাকেন্সি অফ ক্লোরিনের যে এটা, সেটা কিন্তু ইলেকট্রন থাকে সেখানে। সেভাবে যদি আমরা এক্সপ্লেইন নাও করি তাহলে ক্লোরিন মাইনাসও যদি চলে যায়, এখন ওই জায়গাটা কি একটা পজিটিভ হোলের মতো বিহেভ করবে না? বিকজ ওই জায়গায় এতক্ষণ একটা এক্সট্রা ইলেকট্রন ছিল Cl মাইনাস। ঠিক আছে, তখন সে যেটা করতে পারে, মনে করো ভ্যালেন্স ব্যান্ডে একটা ইলেকট্রনকে অথবা এই ইলেকট্রনটাকে সে অ্যাবজর্ব করে ওই জায়গায় নিয়ে যেতে পারে, ট্র্যাপ করতে পারে। ক্লিয়ার? তুমি যেভাবে চিন্তা করো, ক্লোরিন মাইনাস যদি চলে যায়
তাহলে মাইনাস চলে যাওয়ার কারণে ওই যে একটা হোল হবে, ওই হোল ইলেকট্রনটাকে নিয়ে আসতে পারে। অন্যভাবে তুমি চিন্তা করো, সিএল মাইনাস যদি যে কোনো ক্রিস্টাল থেকে চলে যায়, তাকে কিন্তু যাওয়ার সময় সিএল হিসেবে ইলেকট্রনটা রেখে যেতে হবে। তাহলে কি আমরা আবারও অ্যাকসেপ্টর লেভেল তৈরি করতেছি না এখানে? এটা হচ্ছে কালার সেন্টার। ইটস কমপ্লিকেটেড, অনেক রকম কালার সেন্টার আছে। আমরা যদি ম্যাগনেসিয়াম অক্সাইডের O2 মাইনাস চলে যায়, তাহলে কয়টা ইলেকট্রন রেখে যাবে বলতো? দুইটা ইলেকট্রন। O2 মাইনাস, সে অক্সিজেন হিসেবে যেতে হলে O2 মাইনাস, তার এক্সেস ইলেকট্রন দুইটা রেখে যেতে হবে। অন্যভাবে বলতে পারি, O2 মাইনাস যদি ম্যাগনেসিয়াম অক্সাইড করে সারফেস চলে যায়, ওই জায়গায় দুইটা হোল ক্রিয়েট হবে। ওই দুইটা হোল যদি একটা ইলেকট্রন খুঁজে পায়, আমরা সেটাকে F প্লাস সেন্টার বলি। যদি দুইটা ইলেকট্রন খুঁজে পাই, আমরা তাকে F সেন্টার বলি। যদি পাশাপাশি তিনটা তৈরি হয়, তখন আমরা F3 সেন্টার বলি। যদি অ্যানায়নের পরিবর্তে ক্যাটায়ন চলে যায়, আমরা সেটাকে ভি সেন্টার বলি। এরকম লটস অফ সেন্টার আছে, অনেক কিছু আছে, বাট এগুলোকে আমরা বলি কালার সেন্টার। তো কালার সেন্টার মেইনলি ডিফেক্ট তৈরি করবে। আমরা একটা ছবি দেখাই তোমাদেরকে, এগুলো যদিও তোমাদের জন্য একটু তারপরেও দেখাই। সেটা হচ্ছে ইটস ইন্টারেস্টিং ফটো। সেটা হচ্ছে এই যে, আচ্ছা এই ছবিটা দেখো, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। মাঝখানে দেখো আরো কত ব্যান্ড গ্যাপ আছে, দেখছো? এই দেখো ভ্যাকেন্সি অফ অক্সিজেন, এখানে একটা সাইডওয়ে ব্যান্ড গ্যাপ তৈরি করছে, দেখছো? অক্সিজেন জিঙ্কে সাবস্টিটিউট করছে, এখানে একটা ভ্যাকেন্সি অফ অক্সিজেন প্লাস, অক্সিজেন একটা ইলেকট্রন হিসেবে গেছে, ও মাইনাস হিসেবে চলে গেল। ঠিক আছে, ভ্যাকেন্সি অফ জিঙ্ক এখানে এনার্জি স্টেট তৈরি করলো, বুঝতেছো? তার মানে কি? এটা আমি তোমাদেরকে এর আগে আমি ডিএফটি থেকেও দেখাইছিলাম, মনে আছে? যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশনের মাঝখানে ডিফেক্ট স্টেট ক্রিয়েট হয়। তার মানে হলো, যদি একটা ভ্যাকেন্সি অফ অক্সিজেন তৈরি হয়, একটা ভ্যাকেন্সি অফ অক্সিজেন মানে কি? একটা ভ্যাকেন্সি অফ অক্সিজেন তৈরি হওয়া মাত্র কি ওখানে দুটো ইলেকট্রন চলে আসে না? সেটা একটা অ্যাকসেপ্টর লেভেলের মতো ডোনার লেভেল তৈরি করে না? এই হচ্ছে সেই ডোনার লেভেল, এই হচ্ছে সেই ডোনার লেভেল। বোঝা গেছে? এই হচ্ছে সেই ডোনার লেভেল। এরকম ভেতরে অসংখ্য লেভেল আছে, এই লেভেলগুলো ইন্ডিকেট করে এগুলো হচ্ছে ডিফেক্ট রিঅ্যাকশন। তার মানে যদি তুমি হাই এনার্জি দাও, ব্যালেন্স থেকে কন্ডাকশন, ওই যে যখন লেফটের পুরো এনার্জিটা অ্যাবজর্ব হয়, তখন হচ্ছে ব্যালেন্স থেকে কন্ডাকশনে যাবে। আর মাঝখানে এগুলো কি ডিফেক্ট, এগুলো হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনের মতো, এগুলো লেফটের পুরা না। তুমি যদি স্পেসিফিক এনার্জি গুলো পায়, তাহলেই অ্যাবজর্ব হবে। যারা পিএল নিয়ে পড়াশোনা করবা, ফিউচারে এই জিনিসটা দেখতে পাবা যে ব্যান্ড গ্যাপের এনার্জি হচ্ছে এটা। ব্যান্ড গ্যাপের এনার্জি দেখো 400 এর কাছাকাছি, দেখছো? যখন ব্যালেন্স থেকে কন্ডাকশন এনার্জি পায়, পুরোটা অ্যাবজর্ব করে। এখানে বাম দিকে উঁচু হিলটা নাই কেন? এটা হচ্ছে ফটোলুমিনেসেন্স, পিএল। সে অ্যাবজর্ব করছে পুরোটাই, এরপর সে ব্যান্ড গ্যাপে ইকুইভ্যালেন্ট এনার্জিটা রেডিয়েট করতেছে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় এসে একটা পিক। ক্লিয়ার? এ কারণে লেফট সাইডে নাই, লেফট সাইড অ্যাবজর্ব করেছে। সে এরপরে যখন ছেড়ে দিচ্ছে এনার্জিটাকে, তখন তো ইলেকট্রনটা তার কন্ডাকশন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে নেমে আসতেছে। ওই পুরো এনার্জিটা আমরা পিক হিসেবে দেখতেছি। এই পিকটাকে বলা হয় নিয়ার ব্যান্ড গ্যাপ এমিশন। নিয়ার ব্যান্ড গ্যাপ এমিশন, এটাকে আমরা বলি নন রেডিয়েটিভ এমিশন। এখানে কোনো কালার আসবে না, এটা শুধু ইলেকট্রন ভ্যালেন্স থেকে কন্ডাকশনে চলে গেছে। কারণ আমার কালার হচ্ছে 400 থেকে 700 তে, বেসিক্যালি এটা আসলে লেফটে, হ্যাঁ, ইউভি রিজিয়নে। আর রেডিয়েটিভ হচ্ছে ডিফেক্ট থেকে। অল লেজার, লেজারের সব সোর্স গুলো হচ্ছে এই জায়গাটায়, এটা হচ্ছে এই জায়গাটায় 600 অ্যারাউন্ডে। ঠিক আছে, এখানে হচ্ছে এই বিভিন্ন ডিফেক্ট রিঅ্যাকশন গুলো হচ্ছে। যখনই ডোপিং করা শুরু করো, তখনই তুমি দেখবা আমরা ডোপিং এর মাধ্যমে দেখতে পাই কোন কোন ডোপেন কোন ধরনের ডিফেক্ট ক্রিয়েট করে। ঠিক আছে, আমরা এই জন্য বলি, মনে করো জিঙ্ক অক্সাইডের মধ্যে হলমিয়াম দিলাম, হয়তো তুমি বলা যায় যে হ্যাঁ গ্যাডমিয়াম দিলে রেড লেজার তৈরি করা যেতে পারে। ঠিক আছে, সামারিয়াম দিলে ব্লু লেজার তৈরি করা যেতে পারে। কেন? ওই এলিমেন্ট গুলো দেখা যায় ওই ডিফেক্ট গুলো তৈরি করে, যাদের ইকুইভ্যালেন্ট ব্যান্ড গ্যাপের সাথে, সরি, যাদের অ্যাবজর্পশনের ইকুইভ্যালেন্ট হয় একটা রেড লাইট, ব্লু লাইট, গ্রিন লাইট, এগুলো, তখন আমরা লেজার পাই। ঠিক আছে, তো এই জায়গাটাই হচ্ছে তোমার সেই জায়গাটা যারা স্পেসিফিক রিঅ্যাকশনের কারণে এনার্জি অ্যাবজর্ব করে। আর এটা হচ্ছে ব্যালেন্সের লেফটের পুরো এনার্জিটাকে অ্যাবজর্ব করে। আমরা যখন পিএল করি, তখন এই দুইটা ব্যান্ড গ্যাপ পাই। তোমরা কিন্তু ইজি ফিস করে ব্যান্ড গ্যাপ বের করো। আমি যদিও আসলে তোমাদের এই কোর্সে এগুলো করে ঢুকাইতে পারি না এবার, সেটা হচ্ছে কিভাবে ব্যান্ড গ্যাপ ক্যালকুলেট করে। ঠিক আছে, যারা থিস করছে আমি তাদেরকে অবশ্যই দেখাবো। তো এই জায়গাটা হচ্ছে তোমার ব্যালেন্স ব্যান্ড কন্ডাকশনের অ্যাবজর্পশনের কারণে, আর এই অ্যাবজর্পশনটা হচ্ছে পুরো ডিফেক্টের কারণে। বোঝা যাচ্ছে? তোমাকে যখন জিঙ্ক অক্সাইডের কার্ভটা দেখাইছি, তখন তোমরা কি দেখছিলা মনে আছে? দেখো এইভাবে করে অ্যাবজর্পশনটা আসছিল, এসে ব্যান্ড গ্যাপের এখানে নেমে যায়, এসে এখানে অল্প কিছু অ্যাবজর্পশন হয়েছিল। সেই অল্প কিছু অ্যাবজর্পশন হচ্ছে ডিফেক্ট রেলিভেন্ট। এটা হচ্ছে খুবই স্পেসিফিকলি আমরা ক্যালকুলেট করতে পারি কোন ডিফেক্টটা ক্রিয়েট হয়েছে, ডিফেক্ট বাড়তেছে না কমতেছে। তো এই অংশটা হচ্ছে পিএল এর ওই অংশের রেলিভেন্ট। আমার যে এখনো কিছু কনফিউশন, সেগুলোর মধ্যে স্পেসিফিক একটা হলো যে বললাম যে স্পেসিফিক রিঅ্যাকশন কিভাবে হায়ার এনার্জি গুলোকে অ্যাবজর্ব করে। তারপরে তো আসলে স্পেকট্রোস্কোপি গুলোতে আলাদা করে বোঝার বিষয় আছে whatever। সো এখানে এই জিনিসগুলো তোমাদের খুব ডিটেল বুঝবা না, বাট এটুকু আমি বোঝার চেষ্টা করছি তোমাদেরকে যে এরা হচ্ছে ট্র্যাপ সাইড।
হ্যাঁ, কিছু কিছু এখন যেটা বলছি, কিছু কিছু নেটের কোনো জায়গায় লিখে রাখছে দেখবা যে যখন এখানে একটা ট্র্যাপ সাইড হয়, ভ্যাকেন্সি অফ অক্সিজেন, তখন নাকি ইলেকট্রন এখান থেকে জাম্প করে আসে ভ্যালেন্স ব্যান্ডে। আই ডোন্ট থিঙ্ক ইটস ট্রু। এটা রং লিখছে নেটের বিভিন্ন সাইটে, বুঝতে পারছি। ওরা বলতেছে এটা যদি একটা কালার সাইট হয় তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন অ্যাবজর্ব হয়ে এখানে আসে, এটা পসিবল, আসতে পারে, হুইচ ইজ অলমোস্ট নিয়ার অ্যাবজর্পশন। ভ্যালেন্স থেকে কন্ডাকশনে যখন ইলেকট্রন যায়, ভ্যালেন্স থেকে যদি এইখানে আসতে হয় ইলেকট্রনকে, এটা কিন্তু পসিবল, বুঝতেছো? মানে ইলেকট্রন এখান থেকে জাম্প করে যখন কন্ডাকশনে যাবে, কয়েকটা ইলেকট্রন বসে যেতেই পারে, অ্যাকসেপ্টর লেভেলে জাম্প করে যেতেই পারে। বাট আমরা কালার মেইনলি এটার জন্য বলি না, আমরা কালার বলি এই ট্রানজিশনটার জন্য, ছোট্ট ট্রানজিশনের জন্য, যেটা আমরা অ্যাকসেপ্টর লেভেলে এক্সপ্লেইন করে আসছি। ক্লিয়ার? ইলেকট্রন জাম্প নট ফ্রম ভ্যালেন্স টু color center but color center of electron to conduction band, অথবা color center of electron from valence band to hole center, এই জায়গাটা হচ্ছে হোল সেন্টার। ক্লিয়ার? এগুলোকে আমরা মেইনলি কালার বলি, বিকজ তোমরা বইতে গেলে দেখবা যে বলা আছে যে আমরা যখন নাইট্রোজেন দিয়ে ডোপ করি তখন যে অ্যাকসেপ্টর লেভেল হয় সেটা ব্লুটা অ্যাবজর্ব করে, ইয়েলো কালার দেয়। ঠিক সেম কালার সেন্টার ক্ষেত্রেও দেখবা যে সোডিয়াম ক্লোরাইডে যখন ক্লোরাইডের গ্যাপ হয়, ক্লোরাইড চলে যায়, তখন ওরা বলতেছে যে ভ্যাকেন্সি অফ অক্সিজেন হয়, এটাও ব্লু অ্যাবজর্পশন দেয়, ইয়েলো কালার দেয়। তার মানে কি, নাইট্রোজেন দিয়ে ডোপ করলাম ডায়মন্ডকে, সেখানেও ইয়েলো কালার দিচ্ছে, এবং এখানে তুমি কালার সেন্টার অক্সিজেন ভ্যাকেন্সি তৈরি করলা, সেখানেও ইয়েলো কালার দিচ্ছে। তার মানে অ্যাবজর্পশনটা তো এইটুকুতেই হচ্ছে। আমি যদি নিচ থেকে এখানে অ্যাবজর্পশন করতাম, একটা কনফিউশন হ্যাঁ বলো। ছিল স্যার, ওইটুকু রেঞ্জে যে এনার্জি মানে ডেল ইটা আছে, ওইটা তো টিপিক্যালি ফোননের এনার্জির সাথে করেসপন্ড করে না, যে ফোনন অ্যাবজর্ব হয়ে আমি ওখানে ট্রানজিশন যাচ্ছি গুলো আমি হয়। ওখানে যাচ্ছি ওকে ফাইন। তোমার এইটুকু অ্যাবজর্ব হয়ে গেলে বাকিটা হচ্ছে তোমার নরমাল কালার, রাইট? ইয়েস স্যার। নরমাল কালার। আচ্ছা, এখন আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে অ্যাকসেপ্টর ডোনারের সময় কিন্তু এখানে প্রচুর ইলেকট্রন থাকে, রাইট? অনেক ডোপিং হয়, ঠিক আছে? কালার সেন্টারে কিন্তু এত ডোপিং এত হয় না। কালারের ক্ষেত্রে কিন্তু এই কনসেন্ট্রেশনটা কম হয়, ডোপিং এর সময় অনেক বেশি হয়। আচ্ছা, এটা গেলে একটা কনসেপ্ট। তো কালারের সময় এখানে প্রচুর ইলেকট্রন থাকবে, কালারের সময় যদি এখানে 1000 ইলেকট্রন থাকে, এখন ভ্যাকেন্সির কারণে এখানে তো 10টা থাকে, রাইট? আচ্ছা, এখন তোমার পয়েন্টে যাই। এই জন্য এটাকে ব্লিচিং ইফেক্ট বলে। ব্লিচিং ইফেক্ট মানে হচ্ছে যদি কোনো কারণে তুমি হিট দাও, অথবা যদি গ্যাপটা যদি খুবই কম হয়, তাহলে কিন্তু অনেক সময় ইলেকট্রন এখান থেকে এখানে এমনিতেই জাম্প করে চলে যায়, তুমি যেটা ইয়েস বললা, স্যার। ঠিক আছে? তখন আমরা এটাকে ব্লিচিং ইফেক্ট বলি, তার মানে কালারটা চলে গেছে। আরেকটা বিষয় আছে, আমি এখানে আরেকটা ছবি রাখছি, এগুলো আসলে সরি সরি সরি, আরে কি সমস্যা, একটা ছবি এখানে রেখেছিলাম কালার সেন্টারে। এই যে এই ছবিটা খেয়াল করো, আমরা অ্যাকসেপ্টর রেঞ্জের ক্ষেত্রে বলি ডোনারের ক্ষেত্রে ইলেকট্রন এখান থেকে এখানে জাম্প করে, রাইট? আমরা বলি যে ইলেকট্রন এখান থেকে এখানে জাম্প করে। কালার সেন্টারের যখন ডিফেক্ট রিলেভেট কথা বলি, তখন আমরা বলি যে এই লেভেলটার ভিতরে একটা বক্সের মতো, এটা একটা ইলেকট্রন বক্সের মতো কাজ করে, যেখানে ছোট ছোট অনেকগুলো এনার্জি লেভেল আছে, বুঝতে পারতেছি? ইয়েস স্যার। এখানে খুবই একটা গ্যাপ আছে, বারবারই বলছি আমি যে তোমরা দেখবে কালার সেন্টারের এক্সপ্লেনেশনে দুইটা কথা বলা হয়েছে, একটা বলা হয়েছে ডোপিং এর মাধ্যমে ক্রিয়েট হয়, একটা বলা হয়েছে ডিফেক্টের মাধ্যমে ক্রিয়েট হয়। এরপর থেকে যখনই ওরা এক্সপ্লেনেশন দেয়, ওরা শুধু ডিফেক্টটাকে ব্যাখ্যা করে, ওরা ডোপিংটাকে ব্যাখ্যা করে না। ডোপিংটা আমার মতে অবশ্যই ডোপড সেমিকন্ডাক্টর, যেটা অ্যাকসেপ্টর অথবা ডোনার। স্পেসিফিকলি ওরা বলেও দেয় যে নাইট্রোজেন ডোপ করলে, বোরন ডোপ করলে কালার সেন্টার হয়। ওই ক্ষেত্রে ওরা অবশ্য বলে না এই জায়গাটা একটা রেঞ্জ আছে কিনা, ওরা শুধু বলে আমরা জানি, আমরা কিন্তু বলি নাই ডোনার লেভেলের ভেতরে ইন্টারনাল অ্যাবজর্পশন হয় কিনা, বলছি কোথাও? আমরা বলি ডোনার লেভেল থেকে ইলেকট্রন জাম্প করে চলে যায়, কিন্তু এই ক্ষেত্রে খুবই স্পেসিফিকলি ওরা বলে যে যখন ভ্যাকেন্সি তৈরি হয়, তখন এই যে ডোনার লেভেলের মতো জায়গাটা, এখানে ভেতরেই এনার্জি অ্যাবজর্ব হয়। তুমি এনার্জি দিবা, ইলেকট্রন এখান থেকে এখানে জাম্প করবে, এনার্জি দিবা, ইলেকট্রন এখান থেকে এখানে জাম্প করবে। ব্লুটা অ্যাবজর্ব হবে, ইয়েলো কালার দিবে, ব্লুটা অ্যাবজর্ব হবে, ইয়েলো কালার দিবে, যতক্ষণ বলে ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডে চলে না যায়, কারণ এখানে তো অল্প ইলেকট্রন। যখন চলে যায় তখন এটাকে ব্লিচিং ইফেক্ট বলে। তার মানে এই ইফেক্ট আর নাই, পুরোটা চলে গেছে। ক্লিয়ার? তার মানে ইলেকট্রনটাকে শুধুমাত্র যে ডোনার লেভেল থেকে কন্ডাকশনে চলে যেতে হবে, নট নেসেসারিলি। ডোনার লেভেল নামটা আমি ডোনার লেভেল বলবো না, এটাকে আমি কালার বলবো। ডোনার লেভেল আসে ডোপিং এর কারণে, ডিফেক্টের কারণে হলে এটাকে কালার সেন্টার শুধুমাত্র বলবো। ডোনার লেভেলকে কালার সেন্টার বলা যেতে পারে। তো এই জায়গাটার মধ্যেই একটা বড় গ্যাপ আছে, ইন্টার ডি অরবিটালের মতো। ইলেকট্রন এইটুকুর মধ্যেই আপ ডাউন করতে পারে, এইটুকুর মধ্যে যখন অ্যাবজর্ব হয়ে উঠে যায়, তখন বাকি অংশের আমরা ইয়েটা বলি যে আমরা কালার পেয়েছি। আর যদি পুরোটা পেয়ে যায়, তাহলে সেটাকে বলি ব্লিচ হয়ে গেছে। যে কালার সানগ্লাস ইউজ করা হয়, তোমরা বাইরে গেলে যখন কালার দেয় আবার কালারটা চলে যায়, ওটারও কয়েকটা মেকানিজম আছে। হ্যাঁ, একটা মেকানিজম হলো সিলভার তৈরি করে, তোমরা দেখবা
পড়লে যে লাইট দেওয়া হয় তখন সিলভার আয়ন তৈরি হয়, তখন গ্লাসটা কালার হয়, পরবর্তী সিলভার আয়ন যখন রিভার্স রিঅ্যাকশন দেয় তখন কালার চলে যায়। ওটা বাদ দাও, কালার সেন্টারের কারণেও কিন্তু সানগ্লাসে কালার আসতে পারে। সেটা হচ্ছে কি, কালার সানগ্লাসের মধ্যে যখন তুমি সানলাইটে যাও তখন ইউভি লাইট কি করে, ওই যে ইউভি লাইট যার হাই এনার্জি আছে সে এই জায়গায় ইকুইভ্যালেন্ট, তো এটা তো রিঅ্যাকশনের মতো, লেফট সাইড না, ঠিক আছে, এই জায়গায় একটা অ্যাবজর্পশন দেয়, এই জায়গায় অ্যাবজর্পশন দিলে কিছু এনার্জি অ্যাবজর্ব করে, তখন বাকি অংশটা কি করে আমাদেরকে ডার্ক সানগ্লাস কালারটা শো করে। যেই তুমি আবার ইয়েতে চলে আসো, পরবর্তীতে যখন তুমি নর্মাল ইয়েতে বের হয়ে আসো তখন সে কি করে, ইলেকট্রন তো এখান থেকে এখানে জাম্প করছে অলরেডি, সে যখন নর্মালি ইয়েতে আসে অন্ধকারে চলে আসে কিছুক্ষণ পরে সে নর্মাল লাইটই তোমার ইয়ে করে ফেলে, অ্যাবজর্ব করে ফেলে। আমি এই জায়গাটা পুরো ক্লিয়ার না, কারণ ওখানে অন্য কিছু মেকানিজম আছে, বাট ব্লিচিং ইফেক্টটা মেইনলি হচ্ছে যদি ইলেকট্রনগুলো যদি সরাসরি কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, যেটা আপনারা বলছিলাম, যদি যেহেতু গ্যাপটা খুবই কম এটা ফোননের মাধ্যমে চলে যেতে পারে, যদি ফোননের মাধ্যমে চলে যায় তখন আমরা বলবো ব্লিচিং ইফেক্ট। ব্লিচিং ইফেক্ট যদি ঘটে তখন কিন্তু এই কালারটা আবার হোয়াইট হয়ে যাবে ম্যাটেরিয়ালটা। তার মানে একটা ম্যাটেরিয়াল যাতে সামান্য কিছু ইয়ে আছে, তুমি একটা লাইট একটা কালার পাবা, যদি একটু হিটে নিয়ে যাও, এ কারণে দেখবা কিছু কিছু ম্যাটেরিয়াল নর্মাল টেম্পারেচার, ভেতরে আমার এখানে এক্সাম্পলে লেখা আছে স্লাইড গুলাতে, কিছু কিছু ম্যাটেরিয়ালকে নর্মাল হিটে রেখে দিলেও কালারলেস হয়ে যায়, কিছু কিছু ম্যাটেরিয়ালকে হাই টেম্পারেচার হিট করলে কালারলেস হয়ে যায়। তো মোটামুটি ভাবে তোমাদেরকে আমি কেন ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ডের অ্যাবজর্পশন, তারপর ডিফেক্ট গুলো কিভাবে অ্যাবজর্ব করে, পিএল এর সাথে রিলেশন, হ্যাঁ, আবার এই ধরনের ক্ষেত্রে মনে করো ব্যান্ড গ্যাপটাই যদি এই জায়গায় হয় তখন কি হবে বলো তো? দেখবা আমি একটা লাইন লিখছি যে একটা ম্যাটেরিয়াল এমনিতেই ইয়েলো, তখন কি ডিফেক্টের ইয়েলোটা বোঝা যাবে? বোঝা যাবে না। যদি তার ব্যান্ড গ্যাপটাই এই জায়গায় হয় তখন তো সে এই লেফট সাইডটা অ্যাবজর্ব করে এমনিতেই ইয়েলো দিচ্ছিল, তাহলে ডিফেক্টের কারণে যে ইয়েলো আসছে সেটা সহজে বোঝা যাবে না। দেখবে একটা লাইনে আমি লিখছি যে একটা ম্যাটেরিয়াল যদি এমনি ইয়েলো হয় তখন স্বাভাবিকভাবে তার যে ইয়েটা আসছে সেটা খুব একটা বোঝা যাবে না। আই থিঙ্ক তোমাদের টাইম প্রায় শেষ, রাইট? জি স্যার। জি স্যার। আচ্ছা, ভ্যালেন্স কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে যে অনেক ছোট ছোট ব্যান্ড গুলো দেখেছেন, এগুলো স্যার সাইন কনভেনশন গুলো দিয়ে কি বোঝায়? কোনখানে? এই তো অনেক ওগুলা এগুলো এখন বোঝানো সম্ভব না, এগুলো তো এগুলো হচ্ছে কার মাধ্যমে তৈরি হয়েছে সেটাই, আর কিছু না। কপার 2+ আয়নের মাধ্যমে নাকি ভ্যাকেন্সি অক্সিজেন, ডিফেক্টেশনটা কার, সেটা কার ডিফেক্ট আছে, যেমন এটা তো মাত্র এক্সপ্লেইন করলাম, অক্সিজেন যখন চলে যায় সেখানে এক্সট্রা ইলেকট্রন আসে, সেটা হচ্ছে এই লেভেলটা। আচ্ছা, কয় মিনিট বাকি আছে তোমাদের? আর স্যার মিনিট দুয়েকের মতো। আচ্ছা, এটা আসলে আর পড়ার কোনো মানে হয় না এভাবে, আর দ্রুত পড়াইলে বুঝবা না তোমরা। তোমার এখানে আমি মেটালের বিষয়টাকে আনছিলাম, মেটালের বিষয়টাকে এনেছি, কালার সেন্টার পড়ানো হয়েছে, ফ্লুরোসেন্স আছে। আচ্ছা, আর কিছু নাই আসলে, আমি 2টা মিনিট একটু বলি খালি মেটালের ক্ষেত্রে বলি। হ্যাঁ, তোমাদের মেটালে করতে একটা কোশ্চেন ছিল, মেটালে তো ব্যান্ড গ্যাপ নাই, মেটালে কি হয়, মেটালে তুমি যখন ইলেকট্রন দাও ইলেকট্রনটা কি করে সারফেসে ঢোকে, বুঝতে পারছো, ঢুকে কিছু ন্যানোমিটার নিচে নিচে নেমে যায়, তাহলে অ্যাবজর্ব হলো। মেটাল হচ্ছে অ্যাবজর্ব করে, কারণ মেটালে ফুল ফ্রি ইলেকট্রন, তুমি যত লাইট দিবে তারা অ্যাবজর্ব করবে, করে সবগুলো ইলেকট্রন হাইলি এক্সাইটেড হয়। একদিকে অ্যাবজর্ব করে, অ্যাবজর্ব করার পরে মেটাল যেহেতু হাইলি কন্ডাক্টিং, ওই হিউজ অ্যাবজর্পশনের কারণে মেটালের সারফেসে একটা অল্টারনেটিং কারেন্ট ক্রিয়েট হয়, সেই অল্টারনেটিং কারেন্ট আবার ফোনন রিএমিট করে, বুঝতে পারছি? তার মানে মেটালে তুমি যখন লাইট দিবা সে একদিকে অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করে সাথে সাথে আবার রিফ্লেক্টিভিটি দিবে, যদি অ্যাবজর্পশন এন্ড রিফ্লেক্টিভিটি সেম হয় তখন ম্যাটেরিয়ালটা হোয়াইট হয়। যেমন দেখো এই যে সিলভারের রিফ্লেক্টিভিটি দেখো, সিলভারে তুমি যদি ওয়েভলেন্থ বাড়াইতে থাকো সে 500, 550 থেকে 700, 400 থেকে 700 পর্যন্ত সে একই ধরনের রিফ্লেক্টিভিটি দেয়, সে কারণে সে সিলভারি কালার শো করে। কিন্তু কপার বা গোল্ড যেটা করে 400 থেকে 500 পর্যন্ত সে ঠিকমতো রিফ্লেক্টিভিটি দেয়, এরপরে সে আর রিফ্লেক্টিভিটি দিতে পারে না, তার রিফ্লেক্টিভিটি ড্রপ করে যায়। এ কারণেই মানে মেটালের ক্ষেত্রে হচ্ছে ফুল লাইটটা অ্যাবজর্ব হবে, হওয়ার পরে পুরোটাকে আবার সে রিফ্লেক্ট করে দিবে। কিভাবে রিফ্লেক্ট করবে খেয়াল করো, নট লাইক এ টেনিস বল জাম্প করে উঠতেছে, সে ভেতরে অ্যাবজর্পশন হয়, হিউজ অ্যাবজর্পশনের কারণে সারফেসে একটা অল্টারনেটিভ কারেন্ট ইনডিউস হয়, সেটা আবার নতুন করে ফোনন ছেড়ে দেয়। যদি অ্যাবজর্পশন ইকুয়াল টু ফোনন হয় এবং ওভার দ্য ওয়েভলেন্থ এটা ফিক্স থাকে তখন সে সিলভারি কালার দেয়। আর গোল্ড বলো মেটাল বলো যে কোনো ডিফারেন্ট মেটাল যদি অ্যাবজর্পশন আর রিফ্লেকশন সেম না হয় তখন সেটা হচ্ছে তোমার ইয়ে দেয়, ডিফারেন্ট কালার দেয়। এটা হচ্ছে মেটালের ক্ষেত্রে ডিফারেন্ট। আমরা ঈদের পরে যখন ক্লাস করব এই লেকচারে কালারের অনেক কিছু আছে, আমি এর মাঝে গ্যাপ গুলো যদি ইয়ে করতে পারি বলবো, আদারওয়াইজ তোমাদেরকে কিছু ফ্লুরোসেন্সের ব্যাপার স্যাপার আছে, ওগুলো ফ্লুরোসেন্স আসলে ব্যান্ড গ্যাপের মধ্যে আসে না, একটু বলে আমরা ম্যাগনেটিক নিয়ে নেক্সট অল্প কিছু আলোচনা করব নেক্সট উইকে। স্যার 48 অ্যাটেন্ডেন্স মিস করেছি। কালারটা একটু কমপ্লিকেটেড, এখানে অনেক কিছু বইয়ের বাইরে থেকে আছে, ঠিক আছে, অনেক কিছু বইয়ের বাইরে থেকে আছে, যেগুলো বইতে তোমাদের নাই ডিটেল, এগুলো অনেক কিছুই, এগুলো স্লাইড থেকে দেখো, অসুবিধা নেই। রোল কত? 48? Yes sir, 48. স্যার রোল নাম্বার 17।
Sir, roll 23. স্যার রোল 33 Sir, roll 30. এক মিনিট, আমি এখনো কাউকে দেই নাই, এখনো। হ্যালো স্যার রোল নাম্বার 17 48 কে দিলাম। Sir, roll 9. স্যার রোল 33 23 আছো না? জি স্যার। 21 Roll 9 আছে। Roll 9 Sir, roll 30. Sir, roll 20. 30 Yes, sir. রাজিওতেন স্যার রোল নাম্বার 17 17 21 21 ওকে স্যার 33 আমি বলেছি অলরেডি। Sir, 19. 19 আচ্ছা অ্যাবসেন্ট কি আছে আমি দেখি আমার এখানে। আর রোল 29 আছো? জি স্যার 29 আছে। 33 স্যার 33 আছে। ওকে আর 13 ব্যাচে 20 29। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। Recording